নমস্কার, সকলকে বৈকালিক শুভেচ্ছা জানিয়ে আমরা আবারও মিলিত হয়েছি আমাদের অত্যন্ত গর্বের যে অনুষ্ঠান শিক্ষামূলক আলোচনার আখড়া বৈঠকি তোমায় আমায় মিলে। সকলকে স্বাগত জানাই আজকের এই পর্বে। আমাদের সঙ্গে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন বৈঠকি তোমায় আমায় মিলে উদ্যোগের উপদেষ্টা ডক্টর উদয়ন মণ্ডল মহোদয়। ওনাকে আমার নমস্কার জানাই। উপস্থিত হয়েছেন আজকের মুখ্য আলোচক ডক্টর নিরঞ্জন মাইতি মহোদয়। ওনাকেও বৈঠকি তোমায় আমায় মিলে উদ্যোগের পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা এবং নমস্কার ও স্বাগত জানাই। আমরা শুরু করছি আমাদের ১৩৩তম পর্বের বৈঠকি তোমায় আমায় মিলে উদ্যোগের অনুষ্ঠান। যারা যে সমস্ত শিক্ষার্থী, যে সমস্ত শিক্ষানুরাগী ব্যক্তিবর্গেরা এই ১৩৩তম পর্বে যোগ দিয়েছেন, তাদের প্রত্যেককে বৈঠকি তোমায় আমায় মিলে উদ্যোগের পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা, সাধুবাদ এবং স্বাগত জানাই। আমরা প্রত্যেকেই জানি আজকে আন্তর্জাতিক মাতৃ দিবস এবং একই সঙ্গে আন্তর্জাতিক সেবিকা দিবস অর্থাৎ নার্স দিবস গোটা পৃথিবী জুড়েই সাড়ম্বরে উদযাপিত হচ্ছে, কিন্তু সেই উদযাপনটা বেশিরভাগটাই যেন সোশ্যাল মিডিয়াতেই ঘোরাফেরা করছে। আমি তবুও বিশ্বের সমস্ত মায়েদের এবং সমস্ত নার্সদের বৈঠকি তোমায় আমায় মিলে উদ্যোগের পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে একটি গানের কয়েকটা লাইন গাওয়ার মধ্যে দিয়ে আমি তাদেরকে শ্রদ্ধা জানাবো এবং উপস্থিত উপদেষ্টা মহোদয়ের অনুমতি নিয়ে বৈঠকি তোমায় আমায় মিলে উদ্যোগের আজকের এই অনুষ্ঠান আমরা আগামী পর্যায়ের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। স্যার, উদয়ন স্যার। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, তোমার সবাইকে আমি অনুরোধ করছি প্রোগ্রামটা। প্রিন্সিপাল স্যার এসেছেন? না স্যার, প্রিন্সিপাল স্যার আসেননি। আচ্ছা, ঠিক আছে। তুমি তাহলে প্রোগ্রামটা শুরু করে দাও। আর আমাদের রিসোর্স পারসন এসেছেন? হ্যাঁ হ্যাঁ, উনি জয়েন করেছেন। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ ফর জয়নিং আস ইন ইন দ্য আফটারনুন সেশন। এবং বৈঠকিতে আপনাকে আমরা ওয়েলকাম জানাচ্ছি। 133, তাই তো উজ্জ্বল আজকে? হ্যাঁ স্যার, ১৩৩। হ্যাঁ, 133তম পর্বে আজকে আমরা পেয়েছি ডক্টর নিরঞ্জন মাইতি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ এডুকেশন। নো, এডুকেশনই বোধহয়, তাই না? এটা মনোবিজ্ঞান। উনি সাইকোলজির টিচার বোধহয়, তাই তো? হ্যাঁ, সাইকোলজির টিচার, কিন্তু কলেজটা এডুকেশন আর কি, কলেজ অফ এডুকেশন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তোমার গভর্নমেন্ট কলেজ, হ্যাঁ। বাণীপুর গভর্নমেন্ট কলেজের টিচারকে আজকে আমরা পেয়েছি। তাকে আমি আমার তরফ থেকে ওয়েলকাম করি এবং বৈঠকি পরিবারের তরফ থেকে ওয়েলকাম করি। আর যারা পার্টিসিপেন্ট আছো, তোমরা স্যারের আলোচনাগুলো শোনো এবং তোমরা যথাসময়ে স্যারের সাথে যদি কোনো ইন্টারাকশন করতে চাও, অবশ্যই তোমরা ফিল ফ্রি টু ইন্টারাক্ট উইথ রিসোর্স পারসন। থ্যাংক ইউ উজ্জ্বল, তুমি প্রোগ্রামটাকে এগিয়ে নিয়ে যাও। অশেষ ধন্যবাদ স্যার। উপদেষ্টা মহোদয় আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা যোগালেন। আমি প্রথমে আবারও আজকের মুখ্য আলোচক ডক্টর নিরঞ্জন মাইতি মহোদয়কে নমস্কার এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি একটু আগেই যে ঘোষণা করলাম, আজকের গোটা বিশ্বজুড়েই যে আন্তর্জাতিক মাতৃ দিবস এবং নার্স দিবস পালিত হচ্ছে এবং সেই সমস্ত বিশ্বের সমস্ত যে মা এবং নার্স
তাদের প্রত্যেককে শ্রদ্ধার্ঘ্য স্বরূপ আমি কালিকা প্রসাদ ভট্টাচার্যের কথায় ও সুরে আহ, গানটির আহ, কয়েকটা লাইন গাওয়ার চেষ্টা অর্থাৎ মানে দুটো স্তবক গাওয়ার চেষ্টা করছি। পুরো গানটা অনেকটা সময় লাগবে। এটা সেই সমস্ত মা এবং সেবিকাদের উদ্দেশ্যে। ভালোবাসা করে আশা তোমার অতল তল, শীতল করবে মরুভূমি। ভালোবাসা করে আশা তোমার অতল তল, শীতল করবে মরুভূমি। জলে কেন ডাঙাই আমি ডুবতেও রাজি, জলে কেন ডাঙাই আমি ডুবতেও রাজি আছি, যদি ভাসিয়ে তোলো তুমি। আমি তোমারি 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 নাম গাই, আমার নাম গাও তুমি। আমি তোমারি 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 নাম গাই, আমার নাম গাও তুমি। আমি তোমারি 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 নাম গাই, আমার নাম গাও তুমি। অশেষ ধন্যবাদ সকলকে যারা যোগ দিয়েছেন আমাদের আজকের এই 133তম পর্বে। আমি আর খুব বেশি বিলম্ব না করেই আমি আহ্বান জানাবো ডক্টর নিরঞ্জন মাইতি মহোদয়কে। আজকের যে আমাদের একলব্য মডেল স্কুল, আমরা হয়তো নামটা শুনেছি অনেকেই, আহ, শুনেই থাকি, কিন্তু একলব্য মডেল স্কুল কি বা কেন কেন তৈরি করা হয়েছিল, এটা কিভাবে অর্গানাইজড হয়, কেমন কি সুযোগ সুবিধা থাকে, কেমন কি স্কোপ আছে সেখানে, এই সমস্ত কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবেন আজকের মুখ্য আলোচক ডক্টর নিরঞ্জন মাইতি মহোদয়। কিন্তু ওনার সম্পর্কে দু চার কথা বলেই আমি ওনাকে আহ্বান জানাবো আজকের মূল আলোচনা পর্বে। আহ, ওনার সঙ্গে পরিচয়ের সূত্রপাত মূলত আমাদের যে সোশ্যাল মিডিয়ার একটা অন্যতম প্ল্যাটফর্ম ফেসবুক। ওনাকে এই ফেসবুক মারফতই আমি ওনাকে এই আজকে আমন্ত্রণ জানানোর জন্য প্রথম প্রস্তাবটা দিয়েছিলাম, এবং উনি এক মানে প্রথম কথাতেই রাজি হয়েছেন, এবং অত্যন্ত তার জন্য কৃতজ্ঞ যে একজন অপরিচিত মানুষকে আহ, তার আহ্বানে সাড়া দেওয়ার জন্য। আমরা আসলে এখানে পরিচিতিটা অন্য জায়গায়। আমরা আহ, স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন কয়েকদিন আগেই পেরোলো, আমরা হয়তো দেখেও থাকতে পারি, রবীন্দ্রনাথের সেই লাইনটা মনেও থাকতে পারে আমাদের, যে বিশ্ব সাথে যোগে যেথায় বিহারও, তোমার সাথে সেইখানেতে তোমার সাথে যোগ আমারও। তো ঠিক ডক্টর নিরঞ্জন মাইতি মহোদয় এবং আমি, বা ডক্টর উদয়ন মণ্ডল স্যার, বা এখানে শুভশ্রী ম্যাডাম আছেন, বা আরো যে সমস্ত টিচার আছেন, বিজয় আছেন, বিজয় বর্মন আছেন, এছাড়াও আরো যদি অন্যান্য টিচার আছেন, আমাদের যোগসূত্রটা আসলে এই জায়গাতে, এবং এই যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে, আমাদের যোগসূত্রটা এরকম ভাবেই গাঁথা রয়েছে। আমরা পরস্পরের একেবারে পূর্ব পরিচিত হই বা না হই, আমাদের যোগসূত্র একটা কিন্তু আছে, এবং সেই যোগসূত্রটা অবশ্যই শিক্ষা। এবং এই যোগসূত্রটাকে অবলম্বন করেই ডক্টর মাইতিকে আমরা পেয়েছি আজকে আমাদের এই আলোচনার আখড়ায়। আহ, আদ্যোপান্ত একজন সহজ সরল মানুষ, নিরন্তর গবেষণা কার্যের মধ্যে নিজেকে নির্লিপ্ত রাখেন, এবং শিক্ষাকে যিনি শুধু পেশা নয়, শিক্ষাকে যিনি নেশা মনে করেন। শুধু নিজে শিক্ষা গ্রহণ করলাম, নিজে শিক্ষা অর্জন করলাম, তিনি তার মধ্যে সীমাবদ্ধ থাকার ব্যক্তিত্ব নন। তিনি তিনি যা শিখেছেন, তিনি যা অর্জন করেছেন, সেগুলোকে বিলিয়ে দেওয়াতে উনি বিশ্বাস করেন। এবং এই নিরন্তরভাবে ওনার যে শিক্ষাদানের প্রক্রিয়া, এবং নিরন্তরভাবে ওনার যে গবেষণা কার্যের প্রক্রিয়া, এ সেটা সুদূর কাল থেকে চলে আসছে। আজও সেই আহ, মানে সাফল্যের সঙ্গে তা বিরাজমান, এবং আগামী দিনেও এই গোটা সমাজকে সমৃদ্ধ করবে বলেই
আমাদের কামনা রইল, প্রার্থনা রইল। এই আশা রেখে আমি ডক্টর নিরঞ্জন মাইতি মহোদয়কে আজকের একটি অত্যন্ত সমৃদ্ধপূর্ণ এই বৈকালিক শিক্ষামূলক আখড়ায় ওনাকে আহ্বান জানাই একলব্য মডেল স্কুল বিষয়ক যে আজকের আলোচনা, সেই আলোচনার জন্য। স্যার। ধন্যবাদ স্যার। আমাকে শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, শুনতে শোনা পাচ্ছেন যাচ্ছে, সবাই আমাকে? শোনা যাচ্ছে স্যার। ওকে স্যার। ধন্যবাদ স্যার উজ্জ্বল মাহাতো স্যারকে আমাকে আপনাদের এই বৈঠকিতে আমন্ত্রণ করার জন্য, এবং সমস্ত মেম্বার স্যার রয়েছে আপনার এই বৈঠকের মধ্যে, যেমন দেখতে পাচ্ছি ডক্টর রাহা স্যার, ডক্টর রয় স্যার, ডক্টর মন্ডল স্যার, সবাইকে আমার তরফ থেকে নমস্কার এবং ধন্যবাদ যে আমাকে হঠাৎ আপনাদের এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি যে বিষয়টা বলবো ঠিক করেছি আপনাদের কাছে, সেটা আমি নিজে হাতে কলমে কাজ করেছি। মানে অ্যাকচুয়ালি আমি বাণীপুর গভর্নমেন্ট কলেজে জয়েন করার আগে আমি ওই ফিল্ডে প্রায় ছিলাম 3 বছর অ্যাজ এ প্রিন্সিপাল থ্রু WPSC দিয়ে। তো সেখানে কতগুলো জিনিস আমার চোখে পড়েছে এবং সেইগুলোকে নিয়ে আজ আমাদের গবেষণা চলছে আমার সঙ্গে আমার কো কলিগ ডক্টর উজ্জ্বল পাল, ডক্টর সুভাষ চন্দ্র ভাট স্যার এবং বিশ্বভারতী ডক্টর বৈরাগ্য স্যার। আমরা এটাকে নিয়ে কিছু কাজকর্ম করছি এই একলব্য সম্পর্কে, এবং সেটাকে নিয়েই জাস্ট একটু আলোচনা। আমরা যা দেখি, যা বুঝি, যা দেখে চলছি, সেইগুলোকে নিয়েই আপনাদের সামনে তুলে ধরবো যে কিভাবে এটা কাজ করছে বা এর কি কি ড্রব্যাকস রয়েছে, যেটা আমার চোখে পড়েছে ওই কাজ করতে গিয়ে। আগে আমি আমার স্লাইডটা শো করতে চাইছি, দেখা গেলে বলবেন একটু আমার কাইন্ডলি। স্লাইডটা দেখা যাচ্ছে তো হ্যাঁ স্যার। উজ্জ্বল স্যার? হ্যাঁ স্যার, প্রেজেন্টিং হচ্ছে স্যার। ওকে ওকে, ধন্যবাদ। তো যেটা বলছিলাম যে যাক, আমাকে এই আপনাদের বৈঠকিতে আলোচনা করার জন্য ডেকেছেন, তার জন্য ধন্যবাদ সকলকে, আবার নমস্কার জানাচ্ছি। এবং যারা টিচার আমার সমকক্ষীয় এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসর রয়েছে, সবাইকে আমার নমস্কার। প্রিন্সিপালদেরকে নমস্কার, এবং আমার ছাত্র দরদি সমস্ত ছাত্রদেরকে আমার ভালোবাসা জানাই। শুরু করছি আজকের আমার টপিক, স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল ইন ইন্ডিয়া, এ ক্রিটিক্যাল অ্যানালাইসিস। এই যে স্কুলটা কেন হলো, কি কারণে হলো, এটা জাস্ট একটা আমরা ড্রব্যাক দেখে নিতে চাইছি বা দেখতে চাইছি এটা কি। অ্যাকচুয়ালি এটা যদি আমরা দেখি আমাদের মহাভারতের যে সে একলব্যের গল্প, যে আমাদের সমাজ আজও দাঁড়িয়ে আছে জাতপাত, উচ্চ শ্রেণী নিম্ন শ্রেণী, সেইগুলোকে নিয়ে, সেই মহাভারতের একলব্যের নামকে নিয়ে আমাদের সমাজে যারা পিছিয়ে পড়া জাতি, মানে যারা যাকে বলে ট্রাইবাল সোসাইটি, যাদের জন্য এই স্কুল, যাদের জন্য এই ডিপার্টমেন্ট, অ্যাকচুয়ালি স্যার, ট্রাইবাল ডেভেলপমেন্ট স্যার সরি ডিপার্টমেন্ট। স্যার, একটু ইন্টারাপ্ট করছি, আপনার স্লাইডটা দেখা যাচ্ছে না, মানে দেখা যাচ্ছে স্ক্রিনটা না? প্রেজেন্ট হয়ে আছে, বাট স্লাইডটা আপনি সম্ভবত ভিউ এটা করেন। সেকেন্ড ভিউ করছেন না? সে দেখা যাচ্ছে? স্যার আপনার স্ক্রিন প্রেজেন্টেশন বন্ধ হয়ে গেছে, মানে স্টপ হয়ে ওকে, গেছে। এক মিনিট, এক মিনিট। ডক্টর অরুণ মাইতি স্যার, ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার। ওকে স্যার, ওকে। এবার স্যার দেখা যাচ্ছে স্যার? স্যার আমার স্ক্রিনে, আমার কাছে দুটো স্ক্রিনেই কিন্তু ব্ল্যাক হয়ে আছে। না বাকিদেরও কি তাই নিরঞ্জন হচ্ছে? বাবু, না নিরঞ্জন বাবু, হ্যাঁ আপনার প্রেজেন্টিং হচ্ছে,
কিন্তু পুরোটাই ব্ল্যাক, কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। এটা এবারে মনে হচ্ছে কি কিছু একটা হচ্ছে, প্রবলেম মনে হচ্ছে। না, এবারও হয়নি কিন্তু স্যার পুরোটাই ব্ল্যাক হয়ে আছে। পুরোটাই ব্ল্যাক হয়ে আছে। হ্যাঁ, উজ্জ্বল তুমি একটু বলে দাও তো ওই প্রেজেন্টিংটা ওই যেভাবে মানে করতে হয় সেটা একটু স্যারকে একটু বলে দাও না, সেইভাবে হ্যাঁ, কি করছেন আমি তো? উইন্ডোতে আসছি। এবারে দেখুন শেয়ার করলাম। এবারে আসছে, এবারে কি আসছে? হ্যাঁ স্যার, প্রেজেন্টিং লেখাটা এসছে, আবার ওই ব্ল্যাক স্ক্রিন এলো। আপনি কি এটাকে মিনিমাইজ করলেন গুগল মিটের হ্যাঁ উইন্ডোটাকে? হ্যাঁ, মিনিমাইজ করলাম তো। পাওয়ার পয়েন্টটা কি আপনার স্ক্রিনে শো হ্যাঁ, করছে? স্ক্রিনে শো করছে আমার। স্যার আপনি এক কাজ করুন, হুম। আপনি মোবাইল থেকে জয়েন হন। মোবাইল থেকে যদি প্রেজেন্টিং করা যায় তাহলে বোধহয় হবে না উজ্জ্বল? হ্যাঁ, মোবাইল থেকেও হতে পারে, হয়ে যাবে। আচ্ছা, আমি এক কাজ করছি, ঠিক আছে, একটু একটু কাইন্ডলি আমি বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ বা হ্যাঁ, এক কাজ করি, আমি স্যারকে শেয়ার করে দেবো আমার পুরো কপিটা হ্যাঁ 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 হোয়াটসঅ্যাপে। স্যার, সমস্যা নেই, হ্যাঁ আমাকেও পাঠিয়ে তাহলে দিন। হয়, উনি করে দেবে। আচ্ছা, ঠিক আছে, আমি করে ওকে দিচ্ছি স্যার, আপনাকে। ওকে। এখন কিন্তু স্যার আপনার আর ব্ল্যাক স্ক্রিন দেখা যাচ্ছে না, এখন ওই গুগল মিটের যে স্ক্রিনটা সেটা দেখা যাচ্ছে। এবার কি আসছে? না, এখন আবার ব্ল্যাক হয়ে গেল। যা বাবা, এরকম কথা না। আপনি আমাকে লাস্ট ট্রাই করছি। আপনি আমাকে হুম, পাঠিয়ে দিতে পারেন, সমস্যা হলে আমি প্রেজেন্ট করছি। ঠিক আছে, আমি করে দিচ্ছি, আপনাকে শেয়ার করে দিচ্ছি, সত্যি কথা হোয়াটসঅ্যাপ। স্যার পাঠিয়েছি, দেখুন, ঠিক আছে। উজ্জ্বল স্যার পাঠিয়েছি আপনাকে। হ্যাঁ স্যার, চলে এসছে, আমি জাস্ট শেয়ার করছি। হুম, ওকে।
আচ্ছা, আচ্ছা, স্লাইডটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না তো স্যার, দেখা যাচ্ছে দেখা না? যাচ্ছে না? পেজটা আপনি না। এখন কি দেখা এখন কি দেখা যাচ্ছে? না স্যার, এতক্ষণ আর আসছে দাঁড়া। হ্যাঁ আসছে। ওকে স্যার। স্যার, ওকে স্যার, প্লিজ ওকে স্যার, কন্টিনিউ। প্লিজ কন্টিনিউ। ওটা কি স্যার ঠিক আছে? সবাই দেখতে পাচ্ছেন তো আপনারা? বাকিরা দেখতে পাচ্ছেন যারা হ্যাঁ রয়েছে হ্যাঁ হ্যাঁ, পার্টিসিপেন্ট? এবার দেখতে পাওয়া যাচ্ছে, দেখতে পাওয়া যাচ্ছে। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ। যেটা বলছিলাম যে এই স্কুলে কাজ করাকালীন আমি কিছু ড্রব্যাকস বা ফাংশন দেখেছিলাম, যেটা কাজ করতে গিয়ে সেটাই এখানে আলোচনা করব, যে কিভাবে ফাংশন করে, কিভাবে কাজকর্মগুলো করে। স্যার প্লিজ সেকেন্ড স্লাইডটা একটু যান। স্যার প্লিজ সেকেন্ড স্লাইড। ওকে, যেটা বলছিলাম একটু আগে, যে মহাভারতের সেই পুরাণ কথা অনুযায়ী একলব্য, যে আমাদের সমাজে আজও একই অবস্থা রয়েছে, যে আমরা জাত পাত বিচার করি। আমরা আজও বলি যে কোন এক জাতি নিম্ন বর্গের, আমরা উচ্চ বর্গের। সে ওনাদেরকে বেস করে, অ্যাকচুয়ালি ট্রাইবাল সোসাইটিকে বেস করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ডিপার্টমেন্ট অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ওনারা শুরু করলেন 1970-98-এ শুধুমাত্র ট্রাইবাল কমিউনিটিকে ডেভেলপ করবার জন্য ইএমআরএস, একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল। যে স্কুলে কি হবে না, বিভিন্ন স্পোর্টস, ফুড ফেসিলিটি, হোস্টেল ফেসিলিটি, অর্থাৎ থাকা খাওয়া সমস্ত কিছু বেয়ার করবে কে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ওই ট্রাইবাল ডেভেলপমেন্ট। যেখানে কি হবে না, শুধুমাত্র কোয়ালিটি এডুকেশন দেওয়া হবে ট্রাইবাল স্টুডেন্টদেরকে, অর্থাৎ যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট ছিল, জাতি ছিল, সমাজ ছিল, তাদেরকে আমরা মেন স্ট্রিমে ফিরিয়ে নিয়ে আসতে চাইছি বা আনার চেষ্টা করছে এই ডিপার্টমেন্ট। অর্থাৎ ট্রাইবাল ডেভেলপমেন্টের মোটো হচ্ছে যে একলব্য স্কুলের মাধ্যমে পুরো ওই কমিউনিটিকে ডেভেলপ করবা। অর্থাৎ বেসিক্যালি শুধুমাত্র এসটি পপুলেশন, নট এসসি, কিন্তু শুধুমাত্র ট্রাইবালদেরকে আমরা কিভাবে ডেভেলপ করতে পারি এই স্কুলের সাহায্যে, এরই কাজ হচ্ছে যে একলব্য মডেলের ফাংশন। স্যার নেক্সট স্লাইড। স্যার নেক্সট স্লাইড। যদি আমরা দেখি আমাদের অল ওভার ইন্ডিয়াতে বর্তমানে 2011 সেন্সাস অনুযায়ী টোটাল 10.43 করোড় এসটি পপুলেশন রয়েছে। একটা হিউজ পরিমাণ, যত অর্থাৎ যাকে বলি আমরা আদিবাসী, যারা আমাদের পিতৃ পরিচয়, আমাদের মাতৃ পরিচয়, যারা একটু আগে বলেছিল যে আজকে মাতৃ দিবস। আমরা যদি দেখি যে কিন্তু এরাই কিন্তু আমাদের ভারতবর্ষের আদি সমাজ বা আদি সমাজী ব্যবস্থা, যাদেরকে সূত্র ধরে আজকে আমরা এখানে বসবাস করছি বা আসছি। সেই কমিউনিটির বর্তমানে 10.43 একর 2011 সেন্সাস বলছে ভারতবর্ষে রয়েছে এসটি পপুলেশন, যার মধ্যে 83.2% এসটি পপুলেশন রয়েছে মধ্যপ্রদেশ, উড়িষ্যা, গুজরাট, ঝাড়খণ্ড, উত্তর অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, ওয়েস্ট বেঙ্গল, কর্ণাটক এটসেট্রা। যার মধ্যে কিন্তু সব থেকে হাইয়েস্ট এসটি পপুলেশন রয়েছে মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় এবং উড়িষ্যাতে। নেক্সট রয়েছে কারা না, 15.3% এসটি পপুলেশন আসাম, নাগাল্যান্ড, মেঘালয়, জম্মু কাশ্মীর, ত্রিপুরা, বিহার, তামিলনাড়ু ইত্যাদি। আর 1.5% বাকি আদার স্টেটে। অর্থাৎ বেসিক্যালি মেন পোর্শনটা কোথায় না, মিডিল পোর্শন ইন ইন্ডিয়া, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, গুজরাট, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, ওয়েস্ট বেঙ্গল। এই বেলটা পুরোপুরি একটা কমিউনিটি যারা রয়েছে আমাদের মধ্যে। যদি এবার আমরা দেখবো পরের স্লাইডে গিয়ে যে এই এই যে একটু ব্যাক করুন স্যার, একটু ব্যাক করুন, আগে স্লাইডে যান স্যার। যে এই যে বললাম একটু মধ্যপ্রদেশ, উড়িষ্যা, গুজরাট, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, এই মিডিল পোর্শনকে বেস করে যেখানে ট্রাইবাল কমিউনিটি আছে, সেই স্টেটকে কিন্তু বেশ করে স্কুল দেওয়া হয়েছে, একলব্য স্কুল। স্যার নেক্সট স্লাইড। স্যার নেক্সট স্লাইড। এখানে কি রয়েছে না, লিস্ট অফ একলব্য স্কুলস ইন অল ওভার ইন্ডিয়া স্টেট ওয়াইজ। যদি আমরা দেখি, ঝাড়খণ্ডে 75, ছত্তিশগড় 70, মধ্যপ্রদেশ 62, উড়িষ্যাতে 56, গুজরাট 34, মহারাষ্ট্র 29, রাজস্থান 29, অন্ধ্রপ্রদেশ 29, তেলেঙ্গানা 22, নাগাল্যান্ড 18, মিজোরাম 16, ত্রিপুরা 15, মণিপুর 14। স্যার নেক্সট।
মেঘালয় 14, কর্ণাটক 12, আসাম 10, ওয়েস্ট বেঙ্গল 8। ওয়েস্ট বেঙ্গল কেন 8, কেন পিছিয়ে রয়েছে সেটা আমি পরে ব্যাখ্যা করব। এটা অন্য কারণ, অন্যর জন্য কিন্তু আমরা পিছিয়ে আছি মাত্র 8টাতে, কিন্তু এখানে হওয়া দরকার ছিল স্কুল কিন্তু মিনিমাম 50 বা 60টার কাছাকাছি। কিন্তু বর্তমানে আমরা ওয়েস্ট বেঙ্গল মাত্র 8টা স্কুল পেয়েছি, 7টা ছিল লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে, আমরা একটা মাত্র স্কুল পেয়েছি কালিম্পংয়ে। কেন আমরা পিছিয়ে আছি ওয়েস্ট বেঙ্গলে এই একলব্য স্কুলের ক্ষেত্রে সেটা আমি পরে আসছি। নেক্সট, তামিলনাড়ু 7, জম্মু কাশ্মীর 5, সিকিম 4, উত্তরপ্রদেশ 4, হিমাচল প্রদেশ 4, কেরালা 4, উত্তরাখণ্ড 3, বিহার 2, লাদাখ 2, দামান এন্ড হাভেলি 1। স্যার নেক্সট স্লাইড। এটা হচ্ছে আমাদের, যেটা আমি আগে বললাম আগের দুটো স্লাইডে, তার একটা মানচিত্র দেখার চেষ্টা করেছি এখানে আমরা, যে স্টেট ওয়াইজ কি কন্ডিশন রয়েছে আমাদের। নেক্সট, এইটা লাস্ট একদম 2023 এর ডাটা। কি বলছে না, টোটাল অল ওভার ইন্ডিয়াতে একলব্য স্কুল স্যাংশন করা হয়েছে 690টা, যার মধ্যে ফাংশন করছে মানে কার্যকর করছে, চালু হয়ে গেছে 401টা, যেখানে টোটাল স্টুডেন্ট পড়ছে 11,13,275 জন ট্রাইবাল স্টুডেন্ট পড়াশোনা করছে 6 থেকে 12, যার মধ্যে মেল 56,107 এবং ফিমেল 57,168। এবং লাস্ট ফাইন্যান্সিয়ারে আরো বলা হয়েছে যে আরো 41 স্কুল দেওয়া হবে আমাদের সমস্ত স্টেটকে বেশ করে, অর্থাৎ যেখানে ল্যাক রয়েছে সেখানে আমরা আরো স্কুল স্যাংশন করছে 41 সেন্ট্রাল গভর্নমেন্ট। অর্থাৎ বর্তমানে 690টা স্কুল রয়েছে, যার মধ্যে যার মধ্যে 401টা স্কুল ফাংশন করছে, বাকিগুলো কিন্তু স্যাংশন হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত কার্যকারিতা শুরু হয়নি। অর্থাৎ কিছু স্কুলকে হয়তো ফান্ড দেওয়া হয়েছে, বিল্ডিং হচ্ছে, বিল্ডিং চলছে, এখন কিন্তু ফিল্ডে মানে কার্যে এখনো আসেনি, সেটা পরবর্তীকালে আসবে। কিন্তু 96টা স্কুল অলরেডি স্যাংশন করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট, এবং সেটা হয়েছে স্টেট ওয়াইজ এবং ব্লক ওয়াইজ। পরে আসছে আমি, স্টেট ওয়াইজ এবং ব্লক ওয়াইজ কেন হচ্ছে সেটা পরে স্লাইড আবার আছে। স্যার নেক্সট স্লাইড। এটা আমি ওই যেটা বললো আগের কলামটাতে, সেটা এখানে একটা গ্লান্স রয়েছে, যেটা চলছে ট্রাইবাল ডিপার্টমেন্টের জন্য সাহায্যে 97-98 এটা চালু হয়েছিল অনলি ট্রাইবাল স্টুডেন্টদের জন্য, এবং ডেভেলপ করবে কি কোয়ালিটি এডুকেশন। কাকে বেশ করে না, ইএমআরএস স্কুলগুলো হবে সিবিএসসি কারিকুলামকে বেস করে। যে এই সিবিএসসি কারিকুলাম করতে গিয়েই কিন্তু আমাদের ট্রাইবাল যে মোটো ছিল একলব্য স্কুলের, সেটা কিন্তু আমি দেখতে পাইনি। কারণ এর তো উদ্দেশ্য ছিল একমাত্র যেখানে স্টুডেন্টরা রয়েছে তাকে আমরা ডেভেলপ করবার, সেটা হয়তো এখানে হয়নি, পরে আসবো আমি। অ্যাজ পার 2010 নর্মস অনুযায়ী বলছে, যেই অঞ্চলে 50% পপুলেশন এসটি পপুলেশন থাকবে, সেই অঞ্চল মানে সেই জায়গাতে একটা করে একলব্য স্কুল হবে 10,010 এর নর্মস অনুযায়ী। অর্থাৎ যেই অঞ্চল 50% এসটি পপুলেশন হয়ে গেল, সেখানেই কিন্তু একটা করে একলব্য স্কুল হবে অ্যাকর্ডিং টু 2010 নর্মস। পরবর্তীকালে 18 এবং 19-এর যে বাজেট সেন্ট্রাল গভর্নমেন্টের, সেখানে বললো না, এটা করলে হবে না, কি করতে হবে না, প্রত্যেকটি ব্লকে, অর্থাৎ যেই ব্লকে যদি এরকম হয় যে একটা ব্লকে 50% স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্ট রয়েছে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা একটা একলব্য স্কুল দেবো। অথবা যদি কোনো অঞ্চলে 20,000 ট্রাইবাল পার্সন থাকে, পপুলেশন থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের একলব্য স্কুল চালু হবে বা রাখতে হবে আমাদেরকে। অর্থাৎ হয় 50% পপুলেশন অথবা 20,000 থাকবে, যে ক্ষেত্রে আমরা একলব্য স্কুল আমরা চালু করতে পারবো বা গভর্নমেন্ট আমাদেরকে দেবে। স্যার নেক্সট স্লাইড। স্যার নেক্সট, হ্যাঁ, এর অবজেক্টিভস কি আমি আগে বলেছিলাম যে এই স্কুলের মেন অবজেক্টিভস ট্রাইবাল স্টুডেন্টদেরকে আমরা শারীরিক, মানসিক এবং সামাজিক দিক থেকে তাদেরকে ডেভেলপ করব। শারীরিক, মানসিক এবং সামাজিক দিক থেকে, অর্থাৎ যেহেতু এরা পিছিয়ে পড়া জাতি, তাদেরকে আমরা মানসিকভাবে, সামাজিকভাবে এবং ফিজিক্যালি, আমরা এটা জানি যে এই সমস্ত স্টুডেন্টরা ভালো খেলাধুলা করতে পারে, ফুটবল, বেসিক্যালি এদের মোটো হচ্ছে ফুটবল খেলা। যদি আমরা দেখি যে ওই পুরুলিয়া, বাঁকুড়া ওই জায়গায় যাই, দেখবো কি বাচ্চারা ট্রাইবাল স্টুডেন্টরা ফুটবল নিয়ে খেলছে। এই কিন্তু এই স্কুলের মেন মোটো ছিল বাচ্চাদেরকে প্লে গ্রাউন্ডে নিয়ে এসে তাদেরকে ডেভেলপ করবার জন্য বা ডেভেলপ করা, একটা ফার্স্ট মোটো। আর কি বলেছে যে ফোকাস করা হবে 11-12 এর জন্য, তারা কি চাইছে, তাদের মোটো কি,
তাকে বেশ করে এদেরকে সাপোর্ট দেওয়া, এবং ক্লাস 6 থেকে 10 পর্যন্ত তাদের শুধুমাত্র তাদের কি বেসিক নিডস তাকে বেশ করে আমাদেরকে এডুকেশন প্রয়োগ করা হয় এই স্কুলগুলোতে। এবং এক্ষেত্রে পুরোপুরি রানিং কস্ট, শুধুমাত্র স্টুডেন্টরা এখানে থাকবে না এই স্কুলগুলোতে, কে থাকবে? তাহলে এই স্কুলের ক্ষেত্রে সেটা এরকমই হবে, যেমন স্টুডেন্ট থাকবে তার সঙ্গে সঙ্গে মাস্টারমশাই এবং তার আনুষঙ্গিক হ্যান্ডস মানে রাঁধুনি, তার হেল্পার, কেয়ারটেকার, মেট্রন প্রত্যেকে থাকতে হবে কিন্তু স্কুল ক্যাম্পাসের মধ্যে। অর্থাৎ তাদেরকেও আমাদেরকে ফেসিলিটি দিতে করার জন্য এবং থাকার জন্য এবং খাবার জন্য। অর্থাৎ তারা ওখানে থেকে প্রত্যেক স্টুডেন্টকে ডেভেলপ করবে তাদের মতন করে। অর্থাৎ 24x7 আওয়ার্স ওই প্রত্যেক বাচ্চাকে তারা দেখবে, ওই সমস্ত স্টাফ গুলো যারা ওখানে জব করবে। নেক্সট স্যার, নেক্সট স্লাইড। এবং এটা কি বলা হয়েছে না, এই একলব্য স্কুলটাকে দেখা হচ্ছে অ্যাকর্ডিং টু নবোদয় বিদ্যালয়ের সময়। অর্থাৎ নবোদয় বিদ্যালয়ে যেভাবে গড়ে উঠেছে, নবোদয় সোসাইটি যেভাবে গড়ে উঠেছে, তাকে বেশ করে কিন্তু এই একলব্য স্কুল আনা হয়েছে। নবোদয় বিদ্যালয়ে যেমন মিক্সিং স্টুডেন্ট রয়েছে, এসটি, এসসি এবং জেনারেল, কিন্তু এক্ষেত্রে শুধুমাত্র ট্রাইবাল স্টুডেন্টকে রাখা হবে। অর্থাৎ পার্ট অফ নবোদয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয়কে বেশ করেই একলব্য স্কুল তৈরি করা হলো। অর্থাৎ ওনার যে নবোদয় বিদ্যালয়ের যে যা কন্ডিশন, যে যা ক্যারেক্টারিস্টিক্স, ওটাকে ফলো করে কিছু প্লাস মাইনাস করে তৈরি হলো একলব্য স্কুল বা একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল। অর্থাৎ নবোদয় বিদ্যালয়ে যেমন ফেসিলিটি থাকবে, যেমন ডেভেলপমেন্ট থাকবে, যেমন তার কারিকুলাম থাকবে, সেম কারিকুলাম নিয়ে প্রয়োগ করা হবে কিন্তু একলব্য স্কুলের ক্ষেত্রে। স্যার নেক্সট। গভর্নমেন্ট তো বলে দিল যে একলব্য স্কুলকে আমরা খুলবো। পরবর্তীকাল 2016 এসে বললো না, এত স্কুল খুলতে গেলে অসুবিধা রয়েছে, কারণ একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল করতে গেলে হিউজ পরিমাণ আমাদের অ্যামাউন্ট লাগবে এবং তার সঙ্গে লাগবে হিউজ পরিমাণ ল্যান্ড, যে ল্যান্ডটা প্রত্যেক স্টেটের কাছে নেই। কারণ একটা স্কুল খুলতে গেলে, একলব্য স্কুল খুলতে গেলে মিনিমাম লাগে 15 একর ল্যান্ড। তাহলে 15 একর ল্যান্ড পাওয়া এবং তার ফাইন্যান্স দেওয়া, সেক্ষেত্রে যখন বার্ডেন মনে হলো তখন বললো আমরা একটা করতে পারি একলব্য মডেল ডে বোর্ডিং স্কুল। অর্থাৎ বাচ্চারা সকালে আসবে এবং বিকেলে আবার চলে যাবে বাড়িতে। অর্থাৎ যেই অঞ্চলে মোর দেন 90% স্টেট পপুলেশন থাকবে, সেক্ষেত্রে করা হলো একলব্য মডেল ডে বোর্ডিং স্কুল। অর্থাৎ এখানে সেম ফেসিলিটি থাকবে, সব কিছু থাকবে, শুধুমাত্র থাকবে না বাচ্চা রেসিডেন্সিয়াল। অর্থাৎ এখানে হোস্টেল থাকবে না, শুধুমাত্র মর্নিং এ স্টুডেন্টরা স্কুলে আসবে, সারাদিন স্কুল করবে এবং আবার বিকেলে নর্মাল স্কুল বাড়ি ব্যাক করে যাবে। অর্থাৎ যেই অঞ্চলে 90% পপুলেশন থাকবে সেই অঞ্চলে হবে না ইএমআরএস, সেক্ষেত্রে হবে কিন্তু ডে বোর্ডিং স্কুল। কারণ এখানে ল্যাক রয়েছে ল্যান্ডের এবং ফাইন্যান্স প্রবলেমের জন্য। পরবর্তীকাল 16 এসে সেন্ট্রাল গভর্নমেন্ট চেঞ্জ করে দিল যে এটাকে আমরা নিজেও ডে বোর্ডিং স্কুলের ক্ষেত্রে। এই যে স্কুলটা হচ্ছে বা স্কুলটা চালু হয়েছে একলব্য স্কুল, সেক্ষেত্রে এর ম্যানেজমেন্ট কে থাকবে বা এটা কে ফাংশন করবে? এক্ষেত্রে তিনটা বডি রয়েছে, একটা সেন্ট্রাল বডি, একটা স্টেট বডি, একটা হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল বডি। সেন্ট্রাল বডি মিনস অর্থাৎ যেটা কেন্দ্রে রয়েছে, যাকে নাম দেওয়া হয়েছে ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্টস, যাকে আমরা বলি নেস্ট, যেটা পুরোপুরি অটোনোমাস বডি, যেটা আন্ডার দ্য মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স। এদের কাজ কি? বিভিন্ন প্ল্যানিং করা, বিভিন্ন কনস্ট্রাকশন করা, বিভিন্ন এস্টাবলিশ অর্থাৎ বিভিন্ন রুলস বা পলিসি মেকিং হচ্ছে কি করবে না, সেন্ট্রাল গভর্নমেন্ট করবে নেক্সট। তা কোথায় পাঠাবে? আমাদের স্টেটে প্রত্যেক স্টেটে একটা করে থাকবে বিসিডব্লিউ এন্ড টিডি, ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার এন্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, বিসিটি এন্ড বিসিডব্লিউ এন্ড টিডি ডিপার্টমেন্ট। নেক্সট করবে কি? নেক্সট করবে কি ওই ওই পলিসিকে নামিয়ে দিবে আমাদের স্টেটের কাছে, যাকে আমরা বলি যে আমাদের বিসিডব্লিউ এন্ড টিডি ডিপার্টমেন্ট প্রত্যেক স্টেটে রয়েছে। সেই তার কাজ কি হবে না, ওই যে তার পলিসিটা রইলো, ওনারা অর্থাৎ কোনো ফান্ড আসলো, ফান্ড নামবে কোথায় না আমাদের স্টেটের কাছে। স্টেট করবে কি? স্যার নেক্সট স্লাইডে যান। স্যার নেক্সট স্লাইড। কোথায় যাবে না ডিস্ট্রিক্ট লেভেলে। অর্থাৎ এক্ষেত্রে মোট তিনটে কমিটি থাকবে, একটা হচ্ছে সেন্ট্রাল কমিটি, নেক্সট সেকেন্ড হচ্ছে কি না আমার স্টেট কমিটি, থার্ড কে আসবে না ডিস্ট্রিক্ট লেভেল কমিটি বা যাকে ডিএলসি, ডিস্ট্রিক্ট লেভেল কমিটি। এই ডিস্ট্রিক্ট লেভেল কমিটি হচ্ছে যে একটি একলব্য স্কুলের ওই জেলার হেড বা তার লোকাল কমিটি। যেমন আমাদের নর্মাল স্কুল কি থাকে, লোকাল কমিটি থাকে। অর্থাৎ ওই যে একলব্য স্কুলটা হলো তার লোকাল কমিটি কি হবে? তার ডিস্ট্রিক্ট লেভেল কমিটি।
যে ডিস্ট্রিক্ট লেভেল কমিটি ওই স্কুলটা পরিচালনা করবে। অর্থাৎ প্ল্যানিং করছে দিল্লি, নামছে কোথায় আমার স্টেট গভর্নমেন্টের কাছে, সিস্টেম করছে কোথায়, পাঠাচ্ছে কোথায় না ডিস্ট্রিক্ট লেভেলে গিয়ে ডিস্ট্রিক্ট কমিটির কাছে। স্যার নেক্সট স্লাইড। দিস এ ফ্লো চার্ট। সেন্ট্রাল বডি থেকে আসবে স্টেট বডি ডিসিডব্লিউটিডি, সেখান থেকে কোথায় আসবে ডিস্ট্রিক্ট লেভেল কমিটি, দেন আসবে আমার স্কুল ইএমআরএস বা ডে বোর্ডিং স্কুলের ক্ষেত্রে। অর্থাৎ একটা ফ্লো চার্টে কাজ করবে, যেই ফ্লো চার্টটা ব্রেক করে গেলে কিন্তু এই চেনটা কাজ করবে না বা কার্যকারিতা হবে না। নেক্সট স্লাইড। যেটা আমি একটু আগে বলেছিলাম যে এই ডিস্ট্রিক্ট লেভেল কমিটি হচ্ছে যে মেইন মাথা বা মেইন কার্যকারিতা আমার ওই ডিস্ট্রিক্টের জন্য। এখানে কে থাকবে না ডিএম হচ্ছে যে এই ওই স্কুলের চেয়ারম্যান, প্রজেক্ট অফিসার হচ্ছে সেক্রেটারি, এসডিও মেম্বার, বিডিও মেম্বার, স্কুল প্রিন্সিপাল, ট্রাইবাল রিপ্রেজেন্টেটিভ ইজ এ মেম্বার। এটা ছিল 2000 পর্যন্ত এই কমিটি। পরবর্তীকালে 2021 এ এসে নতুন যুক্ত হলো কে ওই কমিটিতে ডিআই এবং একজন মেডিকেল অফিসার। কিন্তু তার আগে কিন্তু ছিল না, 2021 এর আগে ছিল না। কিন্তু আগে ছিল না ওই ডিএম, পিও, এসডিও, বিডিও, স্কুল প্রিন্সিপাল এবং ট্রাইবাল রিপ্রেজেন্টেটিভ। এবং 2021 এ এসে বললো না, যুক্ত করতে হবে আর দুজনকে, একজন ডিআই এবং তার সঙ্গে হবে মেডিকেল অফিসার অ্যাজ এ মেম্বার। কিন্তু এই কমিটির মেইন মাথা হবে কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং সমস্ত কিছু কন্ট্রোল করবে কে প্রজেক্ট অফিসার বা পিও। পিও ইজ সেক্রেটারি। অর্থাৎ যার থ্রুতে সমস্ত স্কুলটা চলবে। যেমন আমাদের স্কুলে ম্যানেজিং কমিটিতে সেক্রেটারি থাকে, উনি অল ইন অল, ঠিক এক্ষেত্রে পিও হচ্ছে যেখানে অল ইন অল, উনি যা বলবে সেভাবে আমাদের স্কুল রানিং করাতে হবে। নেক্সট, যেটা আমি একটু আগে বলেছিলাম যে একলব্য স্কুল করতে গেলে বা চালু করতে গেলে আমাদের ল্যান্ড লাগবে কিন্তু 15 একর। একটা একলব্য স্কুল খুলতে গেলে মিনিমাম 15 একর লাগবে। কেন? কারণ কি না স্কুল বিল্ডিং, তার সঙ্গে দুটো হোস্টেল, গার্লস হোস্টেল আলাদা, বয়েজ হোস্টেল আলাদা এবং প্লেগ্রাউন্ড রাখতে হবে একটা স্কুলের ক্ষেত্রে। অর্থাৎ সেক্ষেত্রে হিউজ একটা ল্যান্ড দরকার। তাই বলা আছে মিনিমাম লাগবে 15 একর ল্যান্ড একটি ইএমআরএস স্কুল খোলার জন্য। আর যদি ডে বোর্ডিং স্কুল হয় সেক্ষেত্রে লাগবে মাত্র 5 একর ল্যান্ড, যেক্ষেত্রে কিন্তু আমার হোস্টেল লাগছে না, তাই আমার সেক্ষেত্রে ল্যান্ডটা অনেক কম লেগে যাচ্ছে। অর্থাৎ যদি আমাকে ইএমআরএস স্কুল খুলতে হয় গভর্নমেন্টকে, সেক্ষেত্রে মিনিমাম আমাকে ল্যান্ড দিতে হবে গভর্নমেন্টকে ওই স্কুলের জন্য 15 একর ল্যান্ড is a vital part in land portion ক্ষেত্রে। নেক্সট, নেক্সট অ্যাডমিশন প্রসেস। অ্যাডমিশন করতে গেলে কি করতে হবে না স্কুলটা যেহেতু বললাম স্কুলটা কোথাকার না ক্লাস 6 থেকে 12, তার আগেও নেই এবং তার পরেও নেই। এমন একটা স্কুল করলো, এমন পলিসি নেওয়া হলো যে পলিসিটা হচ্ছে কোথায় না বাচ্চা ক্লাস 6 এ ভর্তি নেব, আপ টু 12 পর্যন্ত পড়াবো এবং যেটা হবে থ্রু এন্ট্রান্স টেস্টের মাধ্যমে। এবং স্কুলটা কি হবে না ইজ ইংলিশ মিডিয়াম স্কুল। ইংলিশ মিডিয়াম স্কুল, ট্রাইবাল স্টুডেন্ট এবং 6 থেকে 12। নেক্সট কি বললো যে এক্ষেত্রে এক্সাম হবে যার নাম হচ্ছে কি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল সিলেকশন টেস্ট ইএমআরএসএসটি। এবং প্রত্যেকটি স্কুলের ক্যাপাসিটি হবে, অর্থাৎ প্রত্যেক সেকশনে হবে কি 60 জন করে, মানে 6 × 7 420, মানে 6 7 8 9 10 11 12 7টা ক্লাস, প্রত্যেক ক্লাস 60 জন, টোটাল স্ট্রেংথ হবে 420। দ্যাট মিন্স 210 বয়েজ এন্ড 210 গার্লস। এবং প্রত্যেকটা স্কুল সেকশন হবে দুটো করে, এ এবং বি, এ সেকশন বয়েজ, বি সেকশন গার্লস। এবং বাচ্চাকে ভর্তি হতে হবে থ্রু এন্ট্রান্স টেস্টের মাধ্যমে, যেটা আমরা জানি যে আরটির কে ভায়োলেট করছে এই নর্মসটা কিন্তু। নেক্সট, কিভাবে ভর্তি হবে ক্লাস 6 এর জন্য? সরি, এটা হচ্ছে যে আমার রিজার্ভ পলিসি, যে 7টা স্টুডেন্ট ভর্তি নেবো আমরা, সেক্ষেত্রে কিভাবে আমরা চুজ করবো, কিভাবে সিটটা কিভাবে অ্যালট করা হবে। সেক্ষেত্রে বলছি যে আমাদের যারা এসটি স্টুডেন্ট হবে সেক্ষেত্রে 80%, 48 এসটি কিছু গ্রুপ রয়েছে, কিছু ভাগ রয়েছে ওনাদের মধ্যে। একটা দেখুন যে লিখেছে পিভিটিজি গ্রুপ, এটা পুরোপুরি আরো ট্রাইবাল স্টুডেন্ট, যার নাম হচ্ছে পার্টিকুলারলি ভোলাটেবল ট্রাইবাল গ্রুপ, যারা পূর্ব জঙ্গলে থাকে। এখান থেকে কিনতে হবে 3 জনকে। আরো একটা গ্রুপ রয়েছে স্টেটের জন্য বিএনটি, এনটি এবং এস
এসএনটি, এটা একটা ধরনের এসটি গ্রুপ, যেখান থেকে আমার 3 জনকে নিতে হবে। এবং লাস্ট যে পোর্শনটা বলেছি, চিলড্রেন যারা কোভিডে মারা গেছে বাবা মা, বা কেউ উইডোজ বা ল্যান্ড ওনার, সেখান থেকে নিতে হবে 6 জনকে। এইটা হচ্ছে আমার 60 জন বাচ্চা আসবে এইভাবে ভাগ করে, কিন্তু এইটা কার্যকরী হয়নি। যেটা হয় ওয়েস্ট বেঙ্গল ক্ষেত্রে 50 জন এসটি নেওয়া হয় এবং 10 জন থাকে পিভিটিজি গ্রুপ, ওখান থেকে আমার চুজ করে নেওয়া হয় থ্রু লটারি মেথড, বর্তমানে এসছে ওয়েস্ট বেঙ্গলে। এবং সেখান থেকে যদি না পায় পিভিটিজি গ্রুপ, ব্যাক টু আবার এসটি গ্রুপে ব্যাক করে যাবে, অর্থাৎ সেই সিটটা আবার ব্যাক করে যাবে এসটি গ্রুপের ক্ষেত্রে, অর্থাৎ ওয়েটিং লিস্ট থেকে আমরা এটাকে ভর্তি করে নেব। অর্থাৎ যদি অ্যাকর্ডিং টু নর্মস, নেক্সটের নর্মস অনুযায়ী মানতে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে এভাবে ভর্তি নিতে হবে অ্যাকর্ডিং টু রিজার্ভ পলিসি ক্ষেত্রে অনুযায়ী, অর্থাৎ 48 এসটি, পিভিটিজি 3, বিএনটি, এনটি এবং এসএনটি 3, ল্যান্ড ওনার এটসেট্রা 6 জন, মোট 60 স্টুডেন্ট আসবে আমার এইভাবে থ্রু রিজার্ভ ক্যাটাগরি। নেক্সট, কিভাবে ভর্তি নেব আমরা? ওই যে বললাম আমরা এক্সাম নেব, কিভাবে এক্সাম নেব? একটা বাচ্চা ক্লাস 6 এ ভর্তি হতে আসছে, ফার্স্ট লার্নার বাচ্চা, ফার্স্ট জেনারেশন বাচ্চা, ট্রাইবাল স্টুডেন্ট, তাকে আমরা পরীক্ষা নেব থ্রু এন্ট্রান্স টেস্ট ক্লাস 6। কিভাবে? মেন্টাল অ্যাবিলিটি টেস্ট, 50 নাম্বার থাকবে, 50টা কোশ্চেন থাকবে 50 নাম্বারের জন্য, অ্যারিথমেটিক 25, এবং ল্যাঙ্গুয়েজ মিন্স যে স্কুলটা যেই অঞ্চলে, দ্যাট মিন্স ওয়েস্ট বেঙ্গল হলে বেঙ্গলি, যদি উড়িষ্যাতে হয় উড়িয়া, যদি ছত্তিশগড়ে হয় বা ঝাড়খণ্ড হয় হিন্দি, অর্থাৎ লোকাল ল্যাঙ্গুয়েজ তার পরীক্ষা দিতে 25 নাম্বার, 25 মার্কস ইজ এ 100 মার্কস অনলি ফর ক্লাস 6। যদি বাচ্চা 6 এ ভর্তি হতে আসে, সেক্ষেত্রে তাকে এভাবে পরীক্ষা দিতে হবে। 7 to 9 পরীক্ষা 200 মার্কের, ইংলিশ 20, হিন্দি বা রিজনাল ল্যাঙ্গুয়েজ 20, ম্যাথামেটিক্স 60, সায়েন্স 60, সোশ্যাল সায়েন্স 40 ইজ এ টোটাল 200 মার্কস পরীক্ষা দিতে হবে ক্লাস 7 থেকে 9 ভর্তি হতে আসলে। যদি সিট ভ্যাকেন্সি থাকে তবেই কিন্তু এই জায়গাতে আপনি ভর্তি নিতে পারবেন। দেখা গেল আমার ক্লাস 6 এ ভর্তি 60 জন হয়েছে, কোনো বাচ্চা সিট ছেড়ে যায়নি, সেক্ষেত্রে কিন্তু ক্লাস 7 এ আর কোনো সিট থাকবে না, অর্থাৎ আপনি কখনোই কোনো এক্সট্রা স্টুডেন্ট ভর্তি নিতে পারবেন না। 60 ইজ এ লিমিট। যদি ভ্যাকেন্সি হয় তবেই সেক্ষেত্রে কিন্তু আপনার 7 থেকে 9 আপনি অ্যাকর্ডিং টু ভ্যাকেন্সি অনুযায়ী আপনি এক্সাম নেবেন, এইভাবে তাই ভর্তি নিতে পারবেন। নেক্সট, 11 ক্লাস 11 এর জন্য ভর্তি বলেছে, এক্ষেত্রে কোনো টেস্ট হবে না, অ্যাকর্ডিং টু মাধ্যমিকের মার্কস, সিজিপিএ বা সিবিএসসি বা স্টেট বোর্ডের মার্কস যা আছে, সেই মার্কস বেস করে আপনাকে করতে হবে, তার লিস্ট বানাতে হবে, সেই লিস্ট বানিয়ে আপনাকে ভর্তি নিতে হবে। অর্থাৎ মাধ্যমিকের মার্কস দেখে এক্ষেত্রে আমি ভর্তি নেবেন ক্লাস 11 এর ক্ষেত্রে। এক্ষেত্রে কি বলা হয়েছে? ফার্স্ট প্রেফারেন্স হবে কিন্তু অবশ্যই ইএমআর স্টুডেন্টস। যদি ইএমআর স্টুডেন্টস ভর্তির পরে কোনো সিট ফাঁকা থাকে, তখন আপনি অন্য স্টুডেন্টকে নিতে পারেন, অবশ্যই হতে হবে কিন্তু এসটি স্টুডেন্টস, আদার্স কাস্ট হলে হবে না। ফর এক্সাম্পল দেখা গেল যে আমার স্কুলে এবছর মাধ্যমিক দিয়েছে 55 জন, বা 60 জন পরীক্ষা দিয়ে 60 জন পরীক্ষা দিয়েছে, ভর্তি 5 জন হলো না, ওই 5 জনকে ভর্তি নিতে পারি আমি। আর ফার্স্ট 55 জনকে 55 ভর্তি নিলাম আমার একলব্য স্টুডেন্টদেরকে, যে 5টা সিট থাকছে, সেক্ষেত্রে আপনি নিতে পারেন এসটি স্টুডেন্টদেরকে আউট এমআরএস থ্রু আপনার ওই অ্যাকর্ডিং টু মেরিট লিস্ট। আপনাকে সেক্ষেত্রেও মেরিট লিস্ট করতে হবে, যে মেরিট লিস্ট অনুযায়ী আপনি তাকে ভর্তি নিতে পারবেন। নেক্সট, কি কি লাগবে ভর্তি করতে গেলে ট্রাইবালদের স্টুডেন্টের ক্ষেত্রে, অর্থাৎ ফার্স্ট লার্নার বাচ্চা ভর্তি হতে আসবে আমার স্কুলে, কি কি লাগবে? আমার ডেট অফ বার্থ, কাস্ট সার্টিফিকেট, আধার কার্ড, ডোমিসাইল সার্টিফিকেট, যদি বাবা মা সার্ভিস করে একলব্যের ক্ষেত্রে তার সার্ভিস সার্টিফিকেট। নেক্সট, যদি কোনো সে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয় তার রিপোর্ট কার্ড, অর্থাৎ ফিজিক্সে ভর্তি হতে আসলে ক্লাস 5 এর রিপোর্ট কার্ড, এবং অবশ্যই টিসি। এইগুলো লাগবে দ্য ডকুমেন্টস ক্লাস 6 বা ক্লাস 11 ভর্তির জন্য। এই ডকুমেন্টস ছাড়া আপনি ভর্তি করতে পারবেন না, এই ডকুমেন্টস ম্যান্ডেটরি, তবে সেক্ষেত্রে কিন্তু আমি তাকে ভর্তি করতে পারবো। যদি এর মধ্যে কোনো একটা ডকুমেন্টস না থাকে, সেক্ষেত্রে আমি তাকে ভর্তি দিতে পারি না। নেক্সট স্লাইড। কি কি দেওয়া হবে স্কুলের ক্ষেত্রে? আমি একটু আগে বলেছিলাম যে ক্লাস 6 থেকে 12 যখন বাচ্চা ক্ষেত্রে ভর্তি হতে আসবে, সমস্ত দায়িত্ব কিন্তু গভর্নমেন্টের। অর্থাৎ একটা ছেলে যখন স্কুলে ভর্তি হলো ক্লাস 6 থেকে আপ টু 12, তার থাকা, তার খাওয়া,
তার পড়াশুনো, অর্থাৎ তার সমস্ত এভরিথিং, তার ফুড, তার ল্যাবস, তার হোস্টেল ফেসিলিটি, তার স্পোর্টস গেমস, জামা, জুতো, মোজা, বই খাতা, পেন্সিল, সমস্ত কিছু গভর্নমেন্ট বেয়ার করবে। এক্ষেত্রে তার কাছ থেকে কোনো ফিস আমরা নেব না বা নিতে পারবো না, পুরোপুরি সমস্ত ফান্ডটাই দেবে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট। নেক্সট কি দেওয়া হবে ফেসিলিটিস, প্রত্যেকটা ক্লাসরুম স্মার্ট ক্লাসরুম থাকবে, এবং যেহেতু বললাম 24/7 আওয়ার এইটা স্কুল, মানে মর্নিং সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত স্কুল চলে, মানে স্কুলের পুরো অ্যাক্টিভিটিস। যেহেতু এটা রেসিডেন্সিয়াল, মর্নিং এ আপনার সকালে প্রার্থনা হবে হোস্টেলে, 2 হোস্টেলে মর্নিং এ আফটার প্রেয়ার সেক্ষেত্রে আপনার হবে কোচিং ক্লাস 6টা থেকে 9টা, আফটার কোচিং ব্রেকফাস্ট করবে, দেন সে স্কুলে আসবে, স্কুলে করবে, আবার যে খেলাধুলা করবে, সন্ধ্যায় খাওয়া দাওয়া করবে, আবার সন্ধ্যায় কোচিং দেবে মাস্টার মশাইরা, আবার রাতে পড়াশোনা করে শুয়ে যাবে। অর্থাৎ সমস্ত ফেসিলিটি পাবে কিন্তু একটি বাচ্চা স্কুলের ক্ষেত্রে, অর্থাৎ রেমিডিয়াল ক্লাস, কোনো নতুন কারিকুলাম আসছে, মেডিকেল ফেসিলিটিস, তার জন্য আলাদা টিম রয়েছে, প্রত্যেক উইকে 2 দিন করে চেক আপ হবে মেডিকেল চেক আপ, সেক্ষেত্রে মৌসাক করা হবে ওই ডিস্ট্রিক্টের লোকাল যে হাসপাতাল থাকবে তার সঙ্গে ওই স্কুলের মৌসাক্ষর হবে, সেটা গভর্নমেন্ট করে দিবে, যারা সোম শুক্র বা মঙ্গল বৃহস্পতি ওই স্কুলে আসবে চেক আপ করবার জন্য। অর্থাৎ প্রত্যেকটা বাচ্চাকে হেলথ চেক আপের ক্ষেত্রেও এই স্কুলের ফেসিলিটি রয়েছে, এবং ভেহিকেল থাকবে, যদি কোনো এমার্জেন্সি হয় রাতের ক্ষেত্রে ভেহিকেলে করে বাচ্চাকে আমরা নিয়ে যাবো নিকটবর্তী কোন হাসপাতালে। নেক্সট, স্পেশাল নিউট্রিশন, এক্ষেত্রে যে ফুডটা দেওয়া হবে স্কুলের ক্ষেত্রে, অর্থাৎ একটা নিউট্রিশন চার্ট বানাবে, সেটা আসবে ডিস্ট্রিক্ট কমিটি থেকে, ডিস্ট্রিক্ট কমিটির কাছ থেকে মিটিং এ পাস হবে, রেজলিউশন করে দেওয়া হবে, কোন দিন কি খাওয়ানো হবে, কখন কি দেওয়া হবে, তার ফুড চার্ট থাকবে। মর্নিং এ টি ব্রেক, কবে লাল চা, কবে দুধ চা হবে, তারপরে কোন কোন দিন মাংস হবে, কোন কোন দিন মাছ হবে, কি সবজি হবে, বা দুপুরে কি টিফিন দেওয়া হবে, বিকেলে কি টিফিন হবে, রাতে কি ডিনারে কি মেনু থাকবে, সমস্ত কিছু কিন্তু এক্ষেত্রে আপনাকে পুরোপুরি ভাবে চার্ট বানিয়ে দেওয়া হবে। আর কি হবে, মেয়েদের ক্ষেত্রে স্যানিটারি ন্যাপকিন, ওদের যা যা লাগবে সেক্ষেত্রে সমস্ত কিছু ফেসিলিটি আসবে গভর্নমেন্টের কাছ থেকে, এক্ষেত্রে স্টুডেন্ট কোনো কিছুই বেয়ার করবে না। এবং তার সঙ্গে সঙ্গে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, খেলাধুলা, গান বাজনা, তার সঙ্গে জিম, এনসিসি, সমস্ত কিছু থাকবে কিন্তু এই স্কুলের ফেসিলিটি। ড্রিঙ্কিং ওয়াটার ইজ এ ভাইটাল পার্ট, সেক্ষেত্রে আপনার ড্রিঙ্কিং ওয়াটার 2 হোস্টেলে থাকবে, স্কুলেও থাকবে, এবং ওর জন্য আলাদা করে ফান্ড ক্রিয়েট দেওয়া হয় শুধুমাত্র ড্রিঙ্কিং ওয়াটারের জন্য। অর্থাৎ প্রত্যেকটি ক্ষেত্রেই সমস্ত কিছু ভাবে আলাদা করে ফান্ড ইয়ার ওয়াইজ অ্যালটমেন্ট হবে, সেই অনুযায়ী আমরা খরচ করতে হবে স্টুডেন্টদের জন্য। নেক্সট, ফান্ডিং কে দেবে? আমি আগে বলেছিলাম ফান্ডিংটা কাজ থেকে লিখেছি, পরিষ্কার লেখা আছে ফান্ডিং আসবে 100% গ্রান্ট দেবে কে? মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স থ্রু নেস্টের মাধ্যমে। থ্রু নেস্টের মাধ্যমে ট্রাইবাল ডেভেলপমেন্ট আমাদেরকে ফান্ডটা দেবে 100%। যে ফান্ডটা কোথায় আসবে? ট্রান্সফার টু স্টেট গভর্নমেন্টের কাছে। অর্থাৎ আপনাকে বাজেট অনুযায়ী আপনার স্কুল ওয়াইজ আপনাকে ফান্ড অ্যালট করছে সেন্ট্রাল গভর্নমেন্ট, সেই ফান্ডটা যে আসলো, সেই ফান্ড আসার পরে তার যা রিপোর্ট আপনাকে ইউসি দিয়ে ব্যাক করতে হবে গভর্নমেন্টের কাছে, এবং পরবর্তীকালে আপনি আবার নেক্সট কোয়ার্টারে আপনাকে আবার ফান্ড দিবে আপনার ওই নেক্সট, অর্থাৎ পুরোপুরি ফান্ড বেয়ার করছে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট। নেক্সট, কস্ট এবং বাজেট। যদি একলব্য স্কুল নতুন খোলা হয় সেক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট আপনাকে বাজেট অর্থাৎ ফান্ড দেবে স্কুল খোলার জন্য 20 লাখ, একটা নিউ সেট স্কুল করার জন্য। যদি আবার ওই স্কুলটা হিলি অঞ্চল হয় তার সঙ্গে প্লাস 20% এক্সট্রা, অর্থাৎ একটা এটা নিউ বাজেট বলছে যে যদি নতুন স্কুল করতে হয় একলব্য স্কুল, সেক্ষেত্রে নতুন স্কুলের জন্য 20 কোটি টাকা খরচ করতে হবে, খরচ করবে গভর্নমেন্ট। এবং যদি সেক্ষেত্রে হিলি অঞ্চল হয়, সেক্ষেত্রে নর্থ ইস্ট হিলি অঞ্চল বেসিক্যালি, সেক্ষেত্রে 20% আপনি আরো এক্সট্রা টাকা পাবেন। আর যদি ডে বোর্ডিং স্কুল হয় 40%, তার সঙ্গে 20% এক্সট্রা বেয়ার করবে কি? অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্ট। নেক্সট, এটা হচ্ছে আমার রানিং রেকারিং কস্ট, অর্থাৎ আপনার যে স্টুডেন্ট আছে হোস্টেলে পার স্টুডেন্ট পার অ্যানাম আপনি যে খরচ করবেন, জামা, জুতো, মোজা বা স্টাফেদের
স্যালারি, সমস্ত কিছু আসবে কত থেকে? রেকারিং কস্ট থেকে। দ্যাট ইজ দ্য 1,09,000 পার স্টুডেন্ট পার অ্যানাম। আর যদি ডে বোর্ডিং স্কুল হয় 85,000 পার স্টুডেন্ট পার অ্যানাম আপনাকে গভর্নমেন্ট দেবে। অর্থাৎ সমস্ত কিছু খরচ করতে হবে কিন্তু আপনার এই পোর্শন থেকে। ওই যে একটু বললাম যে খাতা, জামা, জুতো, মোজা, খাবার দাবার, খাবার রয়েছে বোধহয় যতদূর মনে পড়ছে আমার, পার স্টুডেন্ট পার মান্থ 1700 টাকা বোধহয় এখন রয়েছে। সমস্ত কিছু খরচ হবে কিন্তু এই ফান্ড থেকে। অর্থাৎ পার স্টুডেন্ট পার অ্যানাম আপনার গভর্নমেন্ট ব্যয় করবে, সেন্ট্রাল গভর্নমেন্ট 1,09,000 টাকা যদি সেটা ইএমআরএস হয়। আর যদি ইএমআরএস ডিএস হয় সেক্ষেত্রে আমাকে দেবে 85,000 পার অ্যানাম পার স্টুডেন্ট। নেক্সট নেক্সট স্লাইড। অ্যাট এ গ্লান্স ইন ওয়েস্ট বেঙ্গল। আমরা এতক্ষণ দেখছিলাম পুরোপুরি হোল ইন্ডিয়া কিভাবে ফান্ডটা আসছে, কিভাবে কার্যকরিতা হচ্ছে। যদি আমাদের বেঙ্গলের একটা গ্লান্স দেখি সেক্ষেত্রে আমি একটু আগে দেখেছিলাম, সে ফার্স্ট সেকেন্ড স্লাইডে দেখেছিলাম যে আমরা পড়ছি 83% মধ্যে। অর্থাৎ আমাদের রাজ্যে কিন্তু অনেক স্কুল হওয়া দরকার ছিল, সেটা আমরা পাইনি। মাত্র বর্তমানে আমরা 8টা স্কুল পেয়েছি। যেটা কোনটা কোনটা কোথা কোথা রয়েছে? একটা বাঁকুড়া ডিস্ট্রিক্ট, পুরুলিয়া ডিস্ট্রিক্ট, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, জলপাইগুড়ি, বীরভূম, দক্ষিণ দিনাজপুর এবং নিউ একটা স্কুল হয়েছে বর্তমানে কালিম্পং। 2023-এ রানিং করেছে এটা। এর আগে 7টা ছিল, লাস্ট সেশনে এসে একটা হয়েছে। এবং এইটা পুরোপুরি বয়েজ এবং গার্লস স্টুডেন্টস থাকবে, ক্ষেত্রে 6 থেকে 12 এখানে পড়ানো হবে। অর্থাৎ এই 8টা স্কুল রয়েছে বর্তমানে একলব্য স্কুল ওয়েস্ট বেঙ্গলে। নেক্সট স্লাইড। কোথায় পড়বে না বলছে এই স্কুলটা ইংলিশ মিডিয়াম স্কুল হতে হবে, বোর্ড ইংলিশ মিডিয়াম হবে, অ্যাফিলিয়েটেড টু WBPSC বা WBCHSC। প্রত্যেক স্কুলের ক্যাপাসিটি 420। বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট রয়েছে 2,886 জন। যেটাকে কন্ট্রোল করছে কি? কন্ট্রোল বাই ওয়েস্ট বেঙ্গল ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এবং PBKSP, পশ্চিমবঙ্গ কল্যাণ ও শিক্ষা পরিষদ। এই PBKSPর হেড কে থাকবে না মিনিস্টার, ডিপার্টমেন্টের চেয়ারপারসন বা কমিশনার এবং BCW মেম্বার সেক্রেটারি। এনার চালিত করবে কে? আমাদের একলব্য স্কুলগুলোতে। এখানে মজার কথা যে এইটা ভ্যারি করে, আবার যেটা আমি একটু বলছিলাম ডিস্ট্রিক্ট কমিটি ভ্যারি করে। যে ডিস্ট্রিক্টের যেমন পিও থাকবে সেই পিও কে বেস করে আপনার স্কুল চলবে। নেক্সট স্লাইডে যান স্যার, পরে আসছি কথাটা পরে বলবো স্যার। নেক্সট স্লাইডে যান। স্টাফ কতজন থাকবে? প্রিন্সিপাল 1, ভাইস প্রিন্সিপাল 1 অ্যাকর্ডিং টু, আমি নেক্সট কথা বলছি। প্রিন্সিপাল 1, ভাইস প্রিন্সিপাল 1, পিজিটি 18, টিজিটি 17, লাইব্রেরিয়ান 1, মিউজিক টিচার 1, আর্ট টিচার 1 জন, ফিজিক্যাল এডুকেশন 1 জন, স্পেশাল এডুকেটর 1 জন, পোস্ট গ্রুপ সি 3 জন, গ্রুপ ডি 14। স্যার নেক্সট। সমস্যা কোথায় বেঙ্গলের ক্ষেত্রে? আমরা কেন স্কুল পাচ্ছি না বা কেন আমাদের এই সমস্যাগুলো হচ্ছে অন্যান্য স্টেট? স্যার একটু ব্যাক করে যেতে পারবেন স্যার? থার্ড স্লাইডে, থার্ড বা ফোর্থ স্লাইডে। স্যার এরপরে দেখুন, আগের স্লাইডে দেখালাম কি যে আমরাও কিন্তু আছি ওই 83% মধ্যে। আমাদের স্টেটও রয়েছে এসটি পপুলেশনের মধ্যে। যেমন ঝাড়খণ্ড 75, সেখানে বেঙ্গল মাত্র 8টা স্কুল। কেন? এবার ওই স্লাইডে যান স্যার, লাস্ট স্লাইডে। যেখানে ছিলাম আমরা ওখানে যান স্যার। কেন আমরা 8টা স্কুল পেলাম? পয়েন্ট নাম্বার 1 বলেছি, মৌ প্রবলেম স্টেট গভর্নমেন্ট না সেন্ট্রাল গভর্নমেন্ট। মৌ স্বাক্ষর না হওয়ার জন্য সেন্ট্রালের সঙ্গে স্টেটের আমরা কিন্তু আমাদের সেটা জানি না কেন হচ্ছে না বা কেন হয়নি, সেটা আমাদের জানার কথা না, জানতেও চাইছি না আমরা, সেটা ইন্টারনাল ব্যাপার, সেক্ষেত্রে আমাদের জানার অধিকার নেই। তো এই মৌ স্বাক্ষর না হবার যে সাফাটার কারা হচ্ছে? সাফাটার হচ্ছে কে
না আমার স্টেট গভর্নমেন্টের স্টুডেন্টরা, ট্রাইবাল স্টুডেন্টরা, এবং যারা বর্তমানে আমরা চাকরি খুঁজছি, চাকরি করার চেষ্টা করছি, যদি আমাদের এই মৌ স্বাক্ষর হতো তাহলে কিন্তু ওই 2018-19 নর্মস অনুযায়ী আমাদের এখানে কিন্তু অনেক স্কুল হতে পারতো একলব্য স্কুল, যেটা লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে 18-19 ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতে 8টা বা 10টা স্কুল ছিল, যারা বর্তমানে 65-68 করে স্কুল হয়ে গেছে, আমাদের এখানে হতে পারতো। শুধুমাত্র মৌ স্বাক্ষর না হওয়ার জন্যই আমাদের স্টেট গভর্নমেন্টের সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টের সেক্ষেত্রে আমাদের ল্যাক হয়েছে স্কুলে, অর্থাৎ যে ক্ষেত্রে আমাদের স্টুডেন্টরা অর্থাৎ ট্রাইবাল স্টুডেন্টরা কিন্তু সাফারার হচ্ছে। এটা আমার ভিউ পয়েন্টে বলছি, আমি আমি আমার যেটা মনে হয়েছে, যদি এটা মৌ স্বাক্ষর হতো তাহলে হয়তো বা আমাদেরও ওই 70টা 72টা 75টা স্কুল হতে পারতো আদার স্টেটের মতন। সেক্ষেত্রে কিন্তু আমাদের ট্রাইবাল স্টুডেন্টরা এখানে পড়তে আসতে পারতো, এবং তার সঙ্গে সঙ্গে আমাদেরও ভ্যাকেন্সি হতো। যখনই স্কুল হবে তখনই কিন্তু ওই যে আগে স্যার দেখালাম আমি, একজন প্রিন্সিপাল, পিজিটি 15, পিজিটি 17, গ্রুপ সি, গ্রুপ ডি, অনেক হিউজ ভ্যাকেন্সি হতো, হয়তো আমরাও চান্স পেতাম আমাদের এই স্কুল জব করবার জন্য। ফার্স্ট সমস্যা একটা। সেকেন্ড, রানিং কস্ট প্রবলেম, যেটা আমি একটু আগে বলছিলাম, যে পার স্টুডেন্ট পার এনাম দিবে 1,09,000 শুধুমাত্র মৌ স্বাক্ষর না হওয়ার জন্য আমাদের স্টেটের সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টের। সেক্ষেত্রে বর্তমানে পাচ্ছি মাত্র আমরা মোর অর লেস, যতদূর মনে হচ্ছে আমার, 65,000। এখানেও কিন্তু আমরা অনেক কম টাকা পাচ্ছি স্টুডেন্ট ওয়াইজ। এই কম টাকা পাওয়ার জন্য সেক্ষেত্রে আমার বিল্ডিং ঠিকঠাক হচ্ছে না, সেখানে আমার যারা পার্ট টাইম টিচার বা গেস্ট টিচার রয়েছে বা কন্ট্রাকচুয়াল স্টাফ রয়েছে, যেক্ষেত্রে আদার স্টেট পাশের রাজ্যে ঝাড়খণ্ড উড়িষ্যাতে যেখানে 45,000 স্যালারি দিচ্ছে, সেখানে আমার এখানকার স্টাফেরা মিনিমাম স্যালারিতে তারা জব করছে বর্তমান সময়। যদি এই রেকারিং কস্টটা বেশি পেতাম হয়তো বা সেক্ষেত্রে আমাদের এই স্টাফেদের স্যালারি বাড়তো, আরো ভালো ভালো ফেসিলিটি পেত স্টুডেন্টরা, সেক্ষেত্রে হয়তো কিছু একটা ভালো হতো। বাই লস প্রবলেম, বাইলকে বানাচ্ছে ওই যে পিবিকিউএসপি একটা বললাম, পশ্চিমবঙ্গ কল্যাণ ও শিক্ষা পরিষদ। এখানে একটা কমিটি, সেন্ট্রাল কমিটি রয়েছে, স্টেট কমিটি রয়েছে। সেই স্টেট কমিটি ঠিক করলো অ্যাকর্ডিং টু সেন্ট্রালের যে নর্মস রয়েছে তাকে বেশ করে এখানে একটা বাইলস তৈরি করা হচ্ছে। 97 এর স্কুল, একটা স্কুল খুলেছে আজকে 2023, অর্থাৎ 26 ইয়ারের স্কুল। সেখানে গেলে কি দেখতে পাচ্ছি আমরা, আজও সেখানে পার্মানেন্ট টিচার ওই 2-3 জন, ম্যাক্সিমাম কন্ট্রাকচুয়াল বা নেই বা গেস্ট টিচার। বাইলস যা বলেছে আমার সেই স্টাফ নেই। বাইলসে বলছি আমার লাগবে 18 এবং সরি পিজিটি টিজিটি মিলে 18 স্টাফ, কন্ট্রাকচুয়াল স্টাফ আছে 8 জন, 10 জন, 5 জন, 6 জন। বাইলসেও সমস্যা রয়েছে অনেক ক্ষেত্রে, সেটা কিন্তু থ্রু দা ইয়ার চলে আসছে আমাদের, যে 97 থেকে আজ 2004 এসে। টিচার রিক্রুটমেন্ট প্রবলেম, মৌ স্বাক্ষর না হওয়ার জন্য রিসেন্ট পরীক্ষা একটা হলো, নেক্সট পরীক্ষা হয়ে গেল, নেক্সট পরীক্ষা নিল, নেক্সট হচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট রয়েছে, তারা রিসেন্ট একটা অ্যাড দিয়ে সময় দেখেছেন আপনারা, একটা অ্যাড বেরিয়েছিল যেখানে 14,000 মানে 14,000 কাছাকাছি একটা হিউজ ভ্যাকেন্সি হয়েছিল, থ্রু এনটি এক্সাম নিল। এনটি এক্সামে নিয়ে আদার স্টেটে সমস্ত টিচার পেয়ে গেল, এক্সেপ্ট বেঙ্গল টিচার পেল না। সাফারার কি হচ্ছে, আমার বেঙ্গল স্টুডেন্টরা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম দেখা দিচ্ছে ক্ষেত্রে। স্টুডেন্ট অ্যাডমিশন প্রবলেম, যেটা আমি একটু বলেছিলাম, স্কুলটা হলো কোথায় না ক্লাস 6 থেকে 12, আমার আগেও স্কুল নেই, মাঝে স্কুল, তার উপরেও কোনো স্কুল মানে কোনো কলেজ নেই। আমরা কাকে পড়াতে আসছি না ট্রাইবাল স্টুডেন্টদেরকে, যারা ফার্স্ট লার্নার স্টুডেন্ট, অর্থাৎ বাবা মা মাঠে কাজকর্ম করে, বাবা মা স্কুল দেখেনি, আমরা তাদেরকে ডেভেলপ করতে চাইছি। এই স্কুলের ফার্স্ট মোটো ছিল যে যেই অঞ্চলে ট্রাইবাল বেল্ট থাকবে ওদেরকে ডেভেলপ করবার জন্য। কি দেখতে পাচ্ছি আমরা সেক্ষেত্রে না, যখন এন্ট্রান্স পরীক্ষা নিচ্ছি আমরা, লোয়ার লেভেলে কোনো স্কুল নেই, তাহলে সেক্ষেত্রে আমার যে অঞ্চলে বেল্ট, আমি যে স্কুলে ছিলাম ওই অঞ্চলের স্টুডেন্টরা কিন্তু খুবই কম ভর্তি হচ্ছে স্কুলে, 2 জন 3 জন, 7 থেকে 8টা বোধহয় ওখানে পাড়া ছিল, এসটি পাড়া, যাকে আমরা লোকাল ল্যাঙ্গুয়েজে বলি। ওই পাড়া থেকে 2 থেকে 3টে বাচ্চা পড়তে এসেছিল একলব্য স্কুলে, বাকি ম্যাক্সিমাম ঘর থেকে এসছে আদার্স জেলা।
বাঁকুড়া, পুরুলিয়া, দিনাজপুর, মেদিনীপুর, অন্য জায়গাতে পড়তে আসছে এখানে। কেন না, যাদের বাবা মারা জানে একলব্য সম্পর্কে, তারা করছে কি ওই বাচ্চাগুলোকে ভর্তি করানোর জন্য অলরেডি আগে থেকে তারা অন্য ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িয়ে তাকে নিয়ে আসছে এখানে এন্ট্রান্স দেওয়ার জন্য। তাহলে যে উদ্দেশ্যে একলব্য স্কুলটা হয়েছিল ওই অঞ্চলে, ওই ব্লকে বা ওই ডিস্ট্রিক্টে, দেখা যাচ্ছে কি সেই ডিস্ট্রিক্ট বাচ্চারা কিন্তু পড়তে পারছে না, চান্স পাচ্ছে না। কারণ ওই লোকাল বাচ্চারা পড়ছে হয় লোকাল বাংলা মিডিয়াম স্কুলে, কারণ ওরা তো স্কুলের মুখ দেখেনি বা জানি না স্কুল কি, হয়তো গ্রামের কোনো স্কুলে পড়াশোনা করছে। যখন সে পরীক্ষা দিতে আসছে এন্ট্রান্স টেস্টের মাধ্যমে, তখন সেক্ষেত্রে চান্স পাচ্ছে না, আউট হয়ে যাচ্ছে। যে মেন মোটরটা কিন্তু এখানে বন্ধ হয়ে গেল। আমার লক্ষ্য ছিল ওই ব্লকে স্টুডেন্টদেরকে ডেভেলপ করবার জন্য, ভর্তি নেবার জন্য। আমরা কি দেখছি আলটিমেটলি কারা ভর্তি হচ্ছে না, যে সমস্ত বাবা মারা অলরেডি অ্যালার্ট যে এখানে ভর্তি করতে গেলে বাচ্চাকে পড়াতে হবে ইংলিশ মিডিয়ামে, বাচ্চাকে ভর্তি করতে হবে এইভাবে, তবে সেক্ষেত্রে চান্স পাবে ক্ষেত্রে এসে। তাহলে যে বাচ্চাটা অ্যাকচুয়াল রেডি ওই ব্লকে, যা দরকার ছিল ভর্তি হওয়ার জন্য, সে কিন্তু ভর্তি হতে পারলো না, সে পিছিয়ে থেকে গেল। যেটা আমি একটু আগে বললাম যে মৌসাক্ষর না হওয়ার জন্য সেক্ষেত্রে কিন্তু আমাদের কন্ট্রাকচুয়াল স্টাফেরা স্যালারি ইনক্রিজ করতে পারলো না, একটা জায়গায় স্ট্যাগনেট হয়ে গেল। যদি মৌসাক্ষর হতো সেক্ষেত্রে হয়তো বা এনাদের স্যালারি বাড়তো, সেক্ষেত্রে ওই যে 24/7 আওয়ার্স সে টাইম দিবে বা সে কাজ করবে, কারণ সে থাকছে ওখানে কোয়ার্টারে, বাচ্চাকে সকাল থেকে সকালবেলা কোচিং দেওয়ার জন্য, দুপুরের স্কুলে, আবার বিকেলে তাকে হোস্টেলে গিয়ে দেখাশোনা করার জন্য। যদি একটা ভালো পরিমাণ তাকে আমরা কোনো পে করতে না পারি, সেক্ষেত্রে সে কেন কাজ করতে আসবে এইভাবে, মানে 24 আওয়ার কেন কাজ করবে? যেখানে আদার স্টেট, আমি একটু আগে বললাম আদার স্টেট, আমাদের ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যাতে কন্ট্রাকচুয়াল স্টাফ পাচ্ছে 45,000 বা 40,000, সেখানে আমাদের এখানে স্টাফ পাচ্ছে 25% বা 25,000 বা 20,000 স্যালারি, বা আরো কম যারা গেস্ট টিচার 12,000 6,000 করে পাচ্ছে। সেক্ষেত্রে কিভাবে আমাদের ডেভেলপ হবে সেক্ষেত্রে এই স্কুলে? ল্যান্ড প্রবলেম, যেটা আগে বলেছিলাম যে ল্যান্ডের বড় সমস্যা। সব জায়গায় ল্যান্ড পাওয়া যায় না, এত এত পরিমাণ ল্যান্ড, মানে মিনিমাম 15 একর ল্যান্ড লাগবে ইয়ামারা স্কুলের জন্য। তাহলে হিউজ পরিমাণ ল্যান্ড কোথা থেকে আসবে, কিভাবে আসবে এই স্কুল করার জন্য একটা বড় কোশ্চেন মার্ক। স্টুডেন্ট এন্ট্রি অ্যান্ড আফটার 12 নো গোল্ড, অর্থাৎ বাচ্চা কিভাবে ভর্তি হচ্ছে দেখতে পেলাম থ্রু এন্ট্রান্সে, লোকাল স্টুডেন্ট ভর্তি হতে পারছে না। আর আফটার 12 আমি দেখেছি, আমি গিয়েছিলাম একটা জায়গাতে, ওই পাড়াতে ঘুরতে ঘুরতে একটা ছেলে দেখলো আমার স্কুল থেকে পাস করে বেরিয়ে গেছে, সায়েন্স স্টুডেন্ট 72% পেয়েছে। তাকে জিজ্ঞেস করো তুই কি করছিস, না স্যার আমি বর্তমানে আমি মাঠে কাজ করছি। সে ভর্তি হয়নি, কারণ সে জানে না আফটার 11 আফটার 12 সে কি করবে, তা কি করা উচিত। যদি এক্ষেত্রে গভর্নমেন্ট কিছু পলিসি নিত, হয়তো বা সেক্ষেত্রে এদের কিছুটা চেঞ্জ হলে হতে পারতো পরবর্তী আফটার আফটার 12 আফটার 12 যদি কিছুটা এমস নেওয়া হয় একলব্যের মতন, তাহলে হয়তো বা কিছু একটা নতুন কিছু দিগন্ত আসতে পারে এই ট্রাইবাল স্টুডেন্টদের জন্য। ডিস্ট্রিক্ট ওয়াইজ স্কুল ডেভেলপমেন্ট প্রবলেম, যেটা আমি একটু আগে বলতে থেমে গেছিলাম, যে ওই ডিস্ট্রিক্ট কমিটিতে কারা থাকবে না, ডিএম, পিও, এসডিও, বিডিও, প্রিন্সিপাল, ট্রাইবাল ট্রাইবাল রিপ্রেজেন্টেটিভ এবং ডিআই এবং মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। তো এক্ষেত্রে কি হয়েছে না, পিও যে সেক্রেটারি, পিও উনি কি বুঝেন, উনি ভালো বুঝেন অ্যাডমিনিস্ট্রেশন। যদি এক্ষেত্রে ডিআই কে আমরা করতে পারতাম স্কুলের সেক্রেটারি, তাহলে হয়তো স্কুল আরো ভালো কিছু ডেভেলপ করতে পারত, কারণ উনি বুঝেন কিভাবে অফিস চলে। অ্যাজ এ পিও, আমি কাউ ছোট করছি না, অ্যাজ এ পিও বিসিএস অফিসার, তিনি ভালো জানেন কিন্তু কিভাবে চালাতে হয় অ্যাডমিনিস্ট্রেশন। কিন্তু স্কুলের রানিং প্রসিডিওর, মানে যদি যতক্ষণ লিঙ্ক হবে থ্রু ডিআই স্কুলের সাথে, থ্রু ডিআই স্কুল ডিপার্টমেন্টের সঙ্গে, ওদের ল্যাক থেকে যাচ্ছে এই ডেভেলপমেন্ট করবার জন্য স্কুলের, তাহলে হয়তো আরো ভালোভাবে স্কুল চলতে পারতো। অর্থাৎ যে ক্ষেত্রে যে ডিস্ট্রিক্টের যেমন কমিটি থাকবে তাকে বেশ করে কিন্তু সে স্কুল চলে, এক্ষেত্রে মানে নর্মস থাকে, নর্মস বেশ করে স্কুল চলছে, কিন্তু কোথাও নর্মসের ব্রেক করছে বা ব্রেক হয়ে যাচ্ছে, কোথাও দেওয়া হচ্ছে ফেসিলিটি, আবার কোথাও দেওয়া হচ্ছে অন্য ফেসিলিটি, বা হয়তো ওনাকে
আরো সমস্যা কোথায় একটা হচ্ছে না, এই পিওরা চেঞ্জ হয়ে যায় 6 মাস, 1 বছর 2 বছর চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে যে একজন পিও স্কুল চালাচ্ছিলেন এই 6 মাস বা 1 বছর ধরে, যখন তিনি চেঞ্জ হয়ে গেলেন, তখন আবার নতুন একটা পিও আসছেন অন্য কোনো ডিপার্টমেন্ট থেকে, ওনাকে আবার বোঝাতে হচ্ছে স্যার এইভাবে স্কুল চলে, এইভাবে স্কুলের ফাংশন চলছে, এই করতে হয় বা এইভাবে চালাতে হবে। ওনাকে বোঝাতে বোঝাতে আবার 6 মাস কেটে গেল, উনি আবার ট্রান্সফার হয়ে গেলেন। ইজ এ হ্যাপাজার্ড কন্ডিশনস ফর ডিস্ট্রিক্ট লেভেল। যদি এক্ষেত্রে একটা নবোদয়ের মতন যদি কোনো রিজিয়নাল সেন্টার হতে হয় বা রিজিয়নাল সেন্টার করতে পারে সেন্ট্রাল গভর্নমেন্ট, তাহলে হয়তো বা কিছু এর পরিবর্তন হলে হতে পারে। স্যার নেক্সট মাই সাজেশন, যেটা আমি একটু আগে বলেছিলাম যে ওই পিও অনুযায়ী বা ডিস্ট্রিক্ট হয়েছে চেঞ্জ হচ্ছে, যদি এক্ষেত্রে ডেভেলপমেন্ট করে একটা স্টেট ইএমআরএস কমিটি, কোনো ডিস্ট্রিক্ট কমিটি থাকবে না, শুধুমাত্র করবে কি না স্টেট গভর্নমেন্টের পলিসি হবে, কমিটি থাকবে, যে কমিটি থাকবে ট্রাইবাল ডেভেলপমেন্টের আধিকারিক, তার সঙ্গে অবশ্যই হতে হবে স্কুল ডিপার্টমেন্টের কোনো আধিকারিক যারা স্কুল সম্পর্কে বুঝবে। ট্রাইবাল ডেভেলপমেন্ট ফান্ড দেবে, ট্রাইবাল ডেভেলপমেন্ট তার রেকারিং কস্ট দেবে, কিন্তু স্কুল চালাবে কি না স্কুল ডিপার্টমেন্টের কোনো একজন আধিকারিক যারা এডুকেশন ফিল্ডের লোক, যারা বুঝবে, যারা জানবে কিভাবে স্কুল ডেভেলপ করতে হবে বা কিভাবে চালানো উচিত। সেক্ষেত্রে হয় যদি যেটা উড়িষ্যাতে রয়েছে যে একটা আলাদা স্টেট কমিটি রয়েছে যারা ডিস্ট্রিক্ট কমিটি না রেখে কিন্তু এরা কন্ট্রোল করছে। ডিস্ট্রিক্ট কমিটি থাকছে শুধুমাত্র তার আদার্স ডেভেলপমেন্ট দেখার জন্য, কিন্তু এডুকেশন ডেভেলপমেন্টটা দেখবে কিন্তু ওই স্টেট কমিটি, যেক্ষেত্রে এই হ্যাপাটা হয়তো নাও থাকতে পারে। অবশ্যই লিঙ্ক করতে হবে স্কুল ডিপার্টমেন্টের সঙ্গে উইথাউট, কারণ ট্রাইবাল ডেভেলপমেন্ট আলাদা ডিপার্টমেন্ট, স্কুল ডিপার্টমেন্ট আলাদা ডিপার্টমেন্ট, যতক্ষণ না স্কুল ডিপার্টমেন্টের সঙ্গে ট্রাইবাল ডেভেলপমেন্টের লিঙ্ক হবে ততক্ষণ কিন্তু এই স্কুলগুলোকে চালানো খুব মুশকিল। কারণ স্কুল ডিপার্টমেন্টের এক নিয়ম পাচ্ছি, এদিকে পাচ্ছি ট্রাইবাল ডেভেলপমেন্ট এক নিয়ম, দুটোকে নিয়ে হাবাজার হয়ে যাচ্ছে। দুটোকে মার্চ করে একটা নিয়ম বানাতে হবে, একটা নিয়ম করতে হবে, তবে কিন্তু এই স্কুলগুলো ডেভেলপ আরো বেশি করবে। অবশ্যই আমি একটু যেটা আমি একটু আগে বলেছিলাম, মৌ স্বাক্ষর করতেই হবে। মৌ স্বাক্ষর না করলে আমাদের স্টেট গভর্নমেন্টের সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টের সেক্ষেত্রে ইএমআরএস স্কুলের ডেভেলপমেন্ট করা কিন্তু খুব মুশকিল। যদি হয় তাহলে ওই যে ল্যাক যেটা বলছিলাম যে আমরা ওই ফান্ড পাচ্ছি না 1,09,000, পাওয়ার কথা পাচ্ছি 65,000, এনটি এক্সামে নিচ্ছে, অন্যান্য স্টাফ পেয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা পাচ্ছি না। পলিসি মেকিং ক্ষেত্রে আমরা পিছিয়ে পড়ছি, আমাদের ডাকা হচ্ছে না। সেক্ষেত্রে যদি সেন্ট্রালের সঙ্গে স্টেটের যা সমস্ত মিটমাট করে যদি মৌ স্বাক্ষর হয়ে যায় বা হয়, সেক্ষেত্রে এই একলব্য স্কুলগুলো আরো কিন্তু ভালো হবে, রানিং হবে এবং চলবে, এটা আমার মতে। পলিসি চেঞ্জ করতে হবে। যে পলিসিগুলো হয়, আমরা শুধুমাত্র একলব্য পলিসি বলছি না, যে কোনো অন্যান্য পলিসি, সে আপনি কোঠারি কমিশন বলুন, হান্টার কমিশন বলুন, যেই কমিশন যা যা আসছে এটা যা হয়েছে, এই কমিশনগুলো আমার মনে হয়েছে গ্রাসরুটকে বেস করে পলিসিগুলো হয়নি। যারা গ্রাসরুটে কাজ করছে ওনাদের মতামত নিয়ে আমার মনে পলিসি করা উচিত। আমি ঠান্ডা ঘরে বসে পলিসি করে দিলাম, দিল্লিতে বসে তাকে নামিয়ে দিলাম ওয়েস্ট বেঙ্গলের কোনো গ্রামের কোনো একটা স্কুলে গিয়ে, সেক্ষেত্রে কিন্তু পলিসি কোথাও ব্রেক করে যাচ্ছে। অর্থাৎ গ্রাসরুটে কি সমস্যা রয়েছে, কি প্রবলেম ফেস করছে প্রিন্সিপালরা বা স্টাফেরা, সেইটাকে আমার মনে হয় যদি পলিসি মেকার যারা রয়েছেন ওই নেস্টের অধীনে যদি ওনারা দেখেন বা বুঝেন, বোঝার চেষ্টা করেন বা সাজেশন নেন, তাহলে সেক্ষেত্রে হয়তো যে ল্যাকগুলো বর্তমানে রয়েছে হয়তো কোনো একসময় মিটে যাবে। আর অবশ্যই শুধুমাত্র ওই মাঝে স্কুল খুলে দিলাম, 6 থেকে 12 স্কুল খুলে দিলাম, অর্থাৎ একটা গাছ লাগিয়ে দিলাম, গাছটাকে লাগাচ্ছে কোথায় না হাওয়াতে লাগিয়ে দিচ্ছি, তার নিচে মাটি নেই বা উপরে তার পাতা নেই, গাছ তো বাঁচতে পারে না। তাহলে অবশ্যই আমাকে স্কুল করতে হবে 1 থেকে আপ টু 12, অর্থাৎ প্রাইমারি টু ওই একই স্কুলে করতে হবে, প্রাইমারি টু ক্লাস 5 এবং 6 থেকে 12, এবং অবশ্যই নিয়ে আসতে হবে ইজ এ ল্যাঙ্গুয়েজ ভাষাতে। আমি করলাম ইংলিশ মিডিয়াম স্কুল ট্রাইবেলদের জন্য, ফার্স্ট লার্নার বাচ্চা পড়তে আসছে ইংলিশ মিডিয়ামে ক্লাস 6-এ, সে ভর্তি হচ্ছে কোথায় ইংলিশ মিডিয়াম স্কুলে ক্লাস 6-এ, সে এবিসিডি জানে না, সে লিখতে পড়তে পারছে না, সে নিজের নাম লিখতে পারছে না, তাকে পড়াচ্ছে কোথায় না ইংলিশ মিডিয়াম স্কুলের ক্ষেত্রে। ইট ইজ পসিবল, এবং তার ঘুষছে মেঝে তাকে তুলে নিয়ে যাচ্ছে। কিন্তু সেক্ষেত্রে আমার মনে হয় যদি করা যায় ক্লাস 1 থেকে 5 একটা প্রাইমারি স্কুল, দেন 6 to 12 যেমন আছে ইএমআরএস, আফটার ইএমআরএস
এই সমস্ত 7টা 8টা বা 9টা ইএমআরএস কে নিয়ে যদি একটা আবার কলেজ করা যায়, সেক্ষেত্রে হয়তো ওই যে যে বাচ্চাটা আমরা মেন স্ট্রিম থেকে হারিয়ে গিয়েছে বা সায়েন্সে 75% পেয়েছে, তারপরে সে হারিয়ে গেছে, হয়তো সেক্ষেত্রে সমাধান হলে হতে পারে। এটা আমার সাজেশন। যদি এগুলো করতে পারি বা করা যায়, তাহলে বোধহয় এগুলো ডেভেলপ হতে পারে। স্যার স্যার সরি স্যার, অতনুবাবু অতনুবাবু প্রশ্ন কিছু রাখতে প্রশ্ন চাইছেন। রাখতে চাইছেন সম্ভবত। এখন কি নেওয়া এখন যাবে? কি নেওয়া যাবে প্রশ্ন? আমি শেষ করে দিয়েছি। আমার লাস্ট স্লাইড ছিল। Okay. থ্যাংক ইউ। ওকে স্যার, ওকে। ওকে স্যার, ওকে। অতনুবাবু please। অতনুবাবু প্লিজ। ওকে স্যার, ওকে। সকলকে নমস্কার। এই ভার্চুয়ালে যারা উপস্থিত রয়েছেন সকলকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং নমস্কার জানাই। স্যার শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। অ্যাবল টু হিয়ার ইন মাই? হ্যাঁ হ্যাঁ, ওকে 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 ওকে, ডেফিনেটলি। তো স্যার আমি একটা বিষয় আমার একটু সংশয় মনের মণিকোঠাতেই জাগলো। হুম, সেটা হচ্ছে এই যে স্যার বললেন ইএমআরএস এর কথা, তো আমিও আমাদের এই টাটানগর কেন্দ্রীয় বিদ্যালয়ে টিজিটি সংস্কৃতেই পেয়েছিলাম। হুম, দেন ওনারা কেন্দ্রীয় বিদ্যালয় মিন্স কেভিএস, but the school authority published the panel, but panel name, panel is my stapler to first name, but school authority does not to any other join to any other candidate any other subject. তো এই জিনিসগুলো সেন্ট্রালের ক্ষেত্রে বিশেষভাবে ঘটে থাকে, সেটা আমিও সেটার প্রত্যক্ষদর্শী। তবে স্যার বলতে চাই, আপনি এই ক্ষেত্রে যে ঘটনাটা বললেন ইএমআরএস এর সংখ্যা বাংলায় কম, মৌ স্বাক্ষর হয়নি, এটা যেমন চিরন্তন সত্য, তেমন স্যার ইএমআরএস এর প্রতি আমাদের যে একটা কি বলবো সেটাকে মানে সহানুভূতি, বা ইএমআরএস টা যাতে চলুক বা ইএমআরএস যাতে বর্তমানে আরো বেশি পরিমাণে হোক, এই সম্বন্ধে কেন্দ্রের উপরে চাপ প্রয়োগ সেটাও নেই। এটা এক। এবং স্যার আরেকটা কথা আপনি বিশেষভাবে উল্লেখ করলেন যে ট্রাইবাল শিশুদের যদি মাতৃভাষায় শিক্ষাদান করা যায়, অবশ্যই স্যার মাতৃভাষা মাতৃদুগ্ধ, সেটাতে আমিও সহমত পোষণ করি। নিজের ভাষায় শিশু যেটুকু শিখতে পারে, অবশ্যই পরভাষায় সেটা তার ততটা গ্রহণীয় বা গ্রহণযোগ্য হয় না। কিন্তু স্যার ইংরেজি মাধ্যমে শিখিয়ে সেটাকে ন্যাশনালাইজড করার উদ্দেশ্যেই তো সেই ভাষাটাকে তাদের ভিতর আরোপ করা বা মানে অধিগ্রহণ করা, তাই না? এবার যদি আমি ইংরেজিকে ব্যতি রেখে মাতৃভাষায় শিখালাম, accepted to the state government school and the another school, সেই ক্ষেত্রে তো সেগুলো আছেই। সেগুলো থেকে ব্যতি রেখে তাদেরকে আরো সমুন্নত এবং শিশু মনের আত্মিক বিকাশের জন্যই ইংরেজি ভাষাটাকে বেছে নেওয়া, যাতে তারা ন্যাশনালাইজড ক্ষেত্রে পদার্পণ করতে পারে বা সেই সিঁড়িগুলোকে অতিক্রম করে পা রাখতে পারে। সুতরাং স্যার ইংরেজি ভাষাটাকে অবহেলা করে যদি আমরা মাতৃভাষাতেই শিখাই, তবে আমাদের তো রাজ্যের স্কুলগুলো এই ক্ষেত্রে তো চলবে, মানে এই এই ক্ষেত্রে তো সেগুলোই মানে দাঁড়িয়ে আছে, তাই না? সুতরাং স্যার, ইং- আমি আমি এটাকে বাদ না, ইংলিশকে আমি বারণ মানে ব্যাক করে দিচ্ছি না। আমার প্রশ্ন অন্য জায়গাতে। আমরা একলব্য স্কুল খুললাম কোথায় না, 6 থেকে 12 এ ইংলিশ মিডিয়াম, এবং সেক্ষেত্রে যে অ্যাকচুয়ালি নিডি স্টুডেন্ট, যার বাবা মা মাঠে কাজ করছে, সে যে স্কুলমুখী হয়নি, স্কুল দেখেনি। আমি যেটা আপনাকে এক্সাম্পল দিলাম একটা, যে আমার ওই ব্লকে 6টা বা 7টা পাড়া রয়েছে, ওই পাড়াতে আমার 2টো বা 3টে বাচ্চা পড়তে আসছে, চান্স পেয়েছে ওই একলব্য স্কুলের ক্ষেত্রে। হয়তো আরো বেশি পড়তে পারতো বা পড়তে আসতে পারতো, যদি ওখানে ক্লাস 1 থেকে 5 আমরা করতে পারতাম একলব্য স্কুল লোয়ার লেভেলে, দেন 6 থেকে চলুক, তাহলে সেক্ষেত্রে কিন্তু হয়তো আরো ভালো কিছু হতো। আমার বক্তব্য এটাই ছিল যে স্কুল একলব্য স্কুল চলতো ইংলিশ মিডিয়ামে, কিন্তু আপ টু লোয়ার লেভেল ক্লাস 1 থেকে। আমি করলাম ক্লাস 6 এ ইংলিশ মিডিয়াম স্কুল ট্রাইবেলদের জন্য। আপনি বললেন আমার বাড়ির ছেলে মেয়েরা সেকেন্ড বা থার্ড জেনারেশন বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়তে যাচ্ছে, তাহলে ওরা পুরোপুরি একদম ফার্স্ট লেভেলের বাচ্চা, তাকে আমি ক্লাস 6 দিচ্ছি ইংলিশ মিডিয়ামে এসে। যদি ওটাকে আমি করতে পারি ক্লাস 1 থেকে, তাহলে সেক্ষেত্রে হয়তো আরো ডেভেলপ হতো ওই লোকাল রিজিয়নটাতে। এটা আমার বলা বক্তব্য স্যার। অতনু স্যার। ওকে ওকে স্যার, সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু এই ভাষার অর্থাৎ ইংরেজিকে গ্রহণ করার একটা বিশেষ সদিচ্ছাও তো চাই। নইলে দেখুন, অবশ্যই। বাধা পেতে হবে। বাধা না পেলে কি হয়, আনরিপেল গুলোকে যদি আমরা ফেস না করতে পারি, বাধা পেতে পেতেই তো শিখবো, তাই না? এবার তাদেরকে যদি আবার মাতৃভাষাতে ফিরিয়ে আনা নিয়ে যায়, তাহলে তারা আর হয়তো সেই
এই ইংলিশের প্রতি একটা বিশেষ ভীরুতা বা ভীরু ভাব মনের মধ্যে প্রকাশ পেলে তারা সে পথে যেতেই চাইবে না। সেই ক্ষেত্রে বলছিলাম আর কি, ন্যাশনালাইজড ভাষার ক্ষেত্রে ইংলিশ বা হিন্দির অবশ্যই সেটা প্রণিধানযোগ্য। সেই জন্য তো বলছি ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ। সিবিএসসি কারিকুলাম নিয়ে আসা হচ্ছে, এটা বলেছে সিবিএসসি কারিকুলাম করতে হবে আপনাকে। ওকে, থ্যাংক ইউ উজ্জ্বল স্যার। আমার লাস্ট স্লাইডে যান, লাস্ট স্লাইড। ধন্যবাদ সবাইকে। আমার এটাই বলার ছিল একলব্য সম্পর্কে। যদি কারো কোনো কিছু বক্তব্য বা সাজেশন বা কোশ্চেন থাকে করতে পারে, বা যদি কিছু আমাকে সাজেশন দেন, কারণ এটা আমরা একটা কাজ করছি। তাকে বললাম যে আমার 3 কলিগ রয়েছে আমাদের, আমরা এটা নিয়ে কিছু কাজকর্ম করছি, আমাদের করতে পারেন, আমাদের বাস সাজেশন দিতে পারেন আমাদেরকে। এখানে আমি দেখলাম আমার এক কালের কলিগ পরিমল স্যার রয়েছেন, আমি খেয়াল করলাম একবার। স্যার আপনি কি আছেন পরিমল স্যার? না, উনি বেরিয়ে গেছেন বোধহয়। যাই হোক, ওকে স্যার। অসংখ্য ধন্যবাদ স্যার। আমার আমার নিজের পাশের ব্লকেই একলব্য রেসিডেন্সিয়াল মডেল স্কুল রয়েছে, কিন্তু আমি পুরুলিয়াতে। আমি হ্যাঁ, যেটা বোরো শুশনি বলে যে জায়গাটা, ওটা বোরো মানবাজার 2 ব্লকের আন্ডারে পড়ে। আমি সত্যি কথা বলতে মানে এতদিন একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল মানে তার সম্পর্কে আমার যে ধারণা ছিল যে ওটা একটা রেসিডেন্সিয়াল স্কুল, টিচাররা ওখানে থাকে কিনা এটাও আমার অজানা ছিল। এবং না, এই যে কম্পালসারি, এবং আপনার যারা থ্রু পিএসসি, এটা অ্যাকচুয়ালি এখন আমরা পিএসসি তে ঢুকেছিলাম, পরবর্তীকালে পিএসসি এখন আর নিচ্ছে না, যেহেতু এটা সেন্ট্রাল চেঞ্জ করে নিচ্ছে, থ্রু এনটিএ দিয়ে আসতে হবে। ইজ এ কম্পালসারি উইদিন স্টে ইএমআরএস, আপনার অ্যাপয়েন্টমেন্টে লেখা থাকবে আপনাকে স্টে করতে হবে একলব্যের মধ্যেই, এবং 24 আওয়ার ডিউটি আপনার, 24x7, আপনাকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার ফেস করতে হবে কোনো কিছু সমস্যা। আপনি রাত্রি 9টার সময় হোস্টেলে যাবেন, মর্নিং এ যাবেন, বা স্কুল টাইম রয়েছে, স্কুল টাইম আপনাকে 24 আওয়ার্স থাকতে হবে কিন্তু ওই স্কুলের মধ্যে, এবং স্টাফ কোয়ার্টার আপনাকে দেওয়া হবে স্টাফ ফেসিলিটি হিসাবে, এবং সেটা স্টাফ ফেসিলিটি দিবে, যেমন দিচ্ছে আপনার কোয়ার্টারে, সেটা কিন্তু আপনার এইচআর থেকে কেটে নেবে, যেটা পার্মানেন্ট। আর যারা অ্যাকচুয়ালি কন্ট্রাকচুয়াল, যাদের স্যালারি কম, তাদেরকে ওটা ফ্রি অফ কস্টে দেওয়া হবে স্যার। অশেষ ধন্যবাদ আপনাকে। মানে আমি যে বিষয়টা বলছি যে মানে আমার নিজেরই অনেক অজানা তথ্য আপনার এই আলোচনার মধ্যে দিয়ে আমি নিজেকে সমৃদ্ধ করলাম। আমার মানে সব থেকে বড় বিষয় হলো তো মানে কখন থেকে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল চলছে, তার প্ল্যানিংটা কি জন্য হয়েছিল, বা আহ, বর্তমানে তার স্ট্যাটাসটা কি, এই সম্পর্কে একেবারেই অবগত ছিলাম না। এবং পাশাপাশি ওখানে যে একটা মানে ইংলিশ মিডিয়াম স্কুল এটা জানতাম, কিন্তু সেখানে আবার ট্রাইবালরা পড়ে এটাও জানতাম, কিন্তু এই যে ভেতরের যে ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড যে বিষয়গুলো বা তার পলিসি, তার যে একটা আলাদা নর্মস, ওখানে সমস্ত কিছুর ক্ষেত্রে একটা মানে এই একলব্য রেসিডেন্সিয়াল মডেল স্কুল সম্পর্কে যে আপনি একটা সার্বিক ধারণা দিলেন, এবং সেটাতে নিজেকে অবশ্যই আমি সমৃদ্ধ করতে পারলাম। এবং আশা করছি যারা অংশগ্রহণ করেছেন আজকের এই পর্বে তারা প্রত্যেকেই উপকৃত হয়েছেন, কারণ আমাদের নামটাই জানা যে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, কিন্তু এর ভেতরের যে নারী নক্ষত্রগুলো সেইগুলো হয়তো অনেকেরই আমার মতো অজানা ছিল, এবং তারা নিজেদেরকে প্রত্যেকেই সমৃদ্ধ করতে পেরেছেন, এটাই আশা করছি আমি। যদি কারোর কোনো রকম প্রশ্ন থেকে থাকে, জিজ্ঞাসা থেকে থাকে, বা বাড়তি কিছু সংযোজন করার থাকে, আপনারা নির্দ্বিধায় এই আমাদের এই প্রশ্নোত্তর পর্যায়ে তা রাখতে পারেন। আমরা কিছুক্ষণের জন্য এই সেশনটা ওপেন করছি। কারোর প্রশ্ন বা জিজ্ঞাসা বা কোনো মতামত বিনিময়ের থাকলে, ইচ্ছে থাকলে আপনারা করুন। স্যার আমাদের সঙ্গে রয়েছেন। হ্যাঁ, সুশোভন কর্মকার স্যার, আপনি বলুন প্লিজ। স্যার আমার একটা প্রশ্ন ছিল হ্যাঁ, যে অবশ্যই। এই একলব্য স্কুলগুলোতে যেগুলো আছে,
স্যার ওগুলোতে কি আর্ট অ্যান্ড ক্রাফট যে সমস্ত আমরা দেখছি যে বর্তমানে আর্ট অ্যান্ড ক্রাফটের একটা প্রচলন আসে, তার পাশাপাশি হচ্ছে বিভিন্ন ধরনের মানে সেমিনার টাইপের মানে প্রোগ্রামিং এর ব্যবস্থা এগুলো করা হয়, যেমন আমাদের ফর্মাল এডুকেশন সিস্টেমে। তাহলে একলব্য স্কুলগুলোতে কি এগুলো করা হয় নাকি এমনি মানে ওদের আলাদা সিস্টেমে মানে আলাদা কারিকুলাম অনুযায়ী মানে শিক্ষা দেওয়া হয়? না, অ্যাকচুয়ালি ওদের লোকাল ল্যাঙ্গুয়েজ, লোকাল আর্ট, ট্রাইবালদের যে লোকাল আর্ট রয়েছে সেগুলোকে নিয়ে ওদের কিন্তু সেমিনার একটা হয়। মানে ওইটা হয় কি হবে, মানে স্টেট ওয়াইজ, মানে প্রত্যেক বছর সমস্ত একলব্য গুলোকে নিয়ে একটা যে কোনো জায়গাতে, হয় সাউথ ইন্ডিয়াতে বা ইস্টার্ন ইন্ডিয়াতে বা ওয়েস্টার্ন ইন্ডিয়াতে বা মিডল ইন্ডিয়াতে একটা প্রোগ্রাম হয়, 7 days এর প্রোগ্রাম। সেখানে খেলাধুলা, তার সঙ্গে সঙ্গে আপনার বিভিন্ন কালচারাল প্রোগ্রাম এবং ওদের আর্ট অ্যান্ড ক্রাফট তুলে ধরার চেষ্টা করা হয় বা ধরে। যেমন লাস্ট বার আমি জানি, যেটা আমার মনে আছে, লাস্ট বার সেক্ষেত্রে কেরলে গেছিল আমাদের বেঙ্গল থেকে সাতটা একলব্যের থেকে। এখানে প্রথমে স্টেট ওয়াইজ খেলাধুলা হয়েছিল, সেই স্টেট ওয়াইজ খেলাধুলা হওয়ার পর সেখান থেকে কিছু বাচ্চাকে, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, ওদেরকে নিয়ে গিয়ে আবার সেন্টারে নিয়ে যাওয়া হয়েছিল, যেটা কেরলে হয়েছিল। এরকম প্রত্যেক বছর লোকাল আর্ট মিনস ট্রাইবেলদের যে লোকাল আর্ট রয়েছে সেটাকে তুলে ধরা হয় এদের প্রত্যেকটি স্কুলের ক্ষেত্রে। এবং এটা ছাড়াও নর্মাল যে আমাদের 15ই আগস্ট, 26 জানুয়ারি, 23 জানুয়ারি, সেগুলো পালিত হয়। এছাড়াও এদের যে নিজস্ব ট্রাইবেল ল্যাঙ্গুয়েজ বা ট্রাইবেল কালচার, এগুলো স্কুলে চালিত হয়, মানে পরিচালনা করা হয়, অনুষ্ঠান করা হয়। যেমন ওদের ট্রাইবাল ডেজ বা ওদের একটা অনুষ্ঠান হয় যে, যেটাকে বলে, এর মধ্যে মনে পড়ছে না আমার, আমরা বাংলা ভাষায় বলি মাঠ পুজো। ওদের একটা সময় শীতকালে হয়, ওটা কিন্তু স্কুলে ওরা করে। এরকম বিভিন্ন ভাবে ওদের লোকাল আর্ট স্যার এন্ড ক্রাফট স্যার দিয়ে কাজটা করানো ওটার হয়। নাম সম্ভবত সহরাই, তাই তো? হ্যাঁ, ঠিক ঠিক স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আমার মনে পড়ছিল না। ওটা করা হয়, মাঠ পুজো ওটা হয়, ওটা ওটা ওই ঠিক ওরকম। বসন্তের শুরুটাতে হয়। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক। এরকম বিভিন্ন ওদের লোকাল যে আর্ট এন্ড ক্রাফট রয়েছে সেগুলো কিন্তু স্কুলে পরিচালনা করা হয় এবং স্কুলে হয় এগুলো। যেমন আমাদের যে মাদল বাজানো হয়, মাদল শেখানো হয়, ওদের গান শেখানো হয়, ছবি আঁকা শেখানো হয়, এবং ওর জন্য আলাদা টিচার পোস্ট রয়েছে, কিন্তু মাস্টারমশাই নেই। সেক্ষেত্রে ওই যেমন চলে আর, কাকু ধরে নিয়ে এসে পার্ট টাইম গেস্ট টিচার এইভাবে চালানো হচ্ছে, কিন্তু পোস্ট স্যাংশন হয়ে আছে গভর্নমেন্টের, সেটা এখন পর্যন্ত রিক্রুটমেন্ট হয়নি। অতনুবাবু সুষমা বোঝা সম্ভবত গেল? অতনুবাবু সম্ভবত আরো কিছু সংযোজন করতে চাইছেন। তার আগে সুশোভন বাবু, আপনি কি আপনার প্রশ্নটা তৃপ্ত হলেন স্যার? হ্যাঁ 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 স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, অ্যান্সার পেয়ে গেছি। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ আহ, স্যার। আমাদের পূর্বে একটা স্লাইড স্যার দেখিয়েছিলেন যেখানে ওই ভ্যাকেন্সি মানে টোটাল স্কুলের কোন বিষয়ের ক্ষেত্রে কতগুলো ভ্যাকেন্সি থাকে হ্যাঁ এক হ্যাঁ, একটা স্কুলে, সেখানে উনি দেখিয়েছিলেন যে আর্ট টিচার হিসেবে একটা পোস্ট থাকে, পোস্ট ফিজিক্যাল আছে, আর্ট এডুকেশন আর্ট এন্ড টিচার ক্রাফট, হিসেবে জি। একজন থাকেন, আহ, একজন কাউন্সিলর থাকেন, একাডেমিক কাউন্সিলর। অতনুবাবু প্লিজ। ওকে স্যার, ডেফিনেটলি স্যার। ওয়ানে কোশ্চেন, এটার হ্যাঁ স্যার। বিষয়ে আমি একটু জানতেই চাই বিশেষভাবে। That's the which board of conduct to the Ecolobbo Model School means the two board that's conduct the all India Madhyamik boards, means Kendriyo Madhyamik board, means ICSE or the CBSE, which of the board can conduct to the Ecolobbo Model School? এটা একটু জানতে চাই বিশেষভাবে, কেননা এখন ধরুন কেন্দ্রীয় মাধ্যমিক পরিষদ বা কেন্দ্রীয় মাধ্যমিক বোর্ডের দুইটি বিভাগ, বা তাকে যদি হুম বিভাজন করা হয়, ইংলিশ হুম এবং হিন্দি দুইটি মাধ্যমে হুম সেটা হুম পরিচালিত হয়। সেই হুম ক্ষেত্রে আমরা অধিক পেয়েছি হিন্দি। ইংলিশ হুম তুলনামূলকভাবে that's the multi-city can conduct it to the CBSE or the ICSE, আর ICSE হুম, পুরোটাই সেক্ষেত্রে ইংলিশ। তো স্যার ইংলিশ, এটাই আমি জানতে চাই, তো হ্যাঁ কোন এক্ষেত্রে। বোর্ড এটাকে পরিচালন করেন? হ্যাঁ, এখানে এখানে যেটা বলে, সেন্ট্রাল গভর্নমেন্ট বলেছে সিবিএসসি কারিকুলাম, মানে সিবিএসসি আন্ডার আসতেই হবে আপনাকে, মানে আদার্স দেন ওয়েস্ট বেঙ্গল।
যেহেতু এখন পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট মৌ স্বাক্ষর করেনি, সেই জন্য বেঙ্গল বাদে সমস্ত স্টেট কিন্তু চলে গেছে সিবিএসসির আন্ডারে। ঠিক আছে স্যার? এবং সিবিএসসি থ্রুতে ওনাদের পড়াশোনা হচ্ছে এবং সিবিএসসি নর্মসের ক্লাস চালাচ্ছেন বা চলছে ওদের কারিকুলামটা। শুধুমাত্র বেঙ্গল বোর্ডে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ডব্লিউবিবিএসসি ইংলিশ মিডিয়াম এবং ডব্লিউবিসিএসসি ইংলিশ মিডিয়াম, মানে আমাদের মাধ্যমিক বোর্ড এবং উচ্চ মাধ্যমিক বোর্ডে আন্ডারে চলছে ওয়েস্ট বেঙ্গলে, সেটা ইংলিশ মিডিয়ামে। এবং এখানে আরো একটা মজার ঘটনা, মানে এটা বলে ফেলছি এখানে, না স্কুল চলছে ইংলিশ মিডিয়াম স্কুল সমস্ত আমাদের বেঙ্গলের ক্ষেত্রে 8টা একলব্য আছে এখনো পর্যন্ত, ইংলিশ করতে পারেনি। আমি ছিলাম, ওটা চেষ্টা করেছিলাম যে আমাদের যেহেতু এটা ইংলিশ মিডিয়াম স্কুল আন্ডার দ্য সিএইচএসসি এবং ডব্লিউবিএসসিসি, তো সেক্ষেত্রে অবশ্য হওয়া তো উচিত ইংলিশ মিডিয়াম স্কুল মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ হওয়া উচিত। সেক্ষেত্রে আমরা পারমিশন পেলাম না, কি কারণে পেলাম না সে জানি না। তবে আর যাই হোক, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আজ না হয় কাল হোক বা 2 বছর বা 3 বছরের মধ্যে হোক আপনাকে আসতেই হবে সিবিএসসি কারিকুলামে। এটা সিবিএসসি কারিকুলামে মেনেই চলতে হবে। পরিষ্কার নর্মসে বলা আছে, 2023 এর নর্মস ইএমআরএস বলে দিয়েছে যে নেক্সট যে নর্মস বের করেছে সেক্ষেত্রে পরিষ্কার বলে দিয়েছে মাস্ট বি এনগেজ থ্রু কারিকুলাম অফ সিবিএসসি। আপনাকে সিবিএসসির আন্ডারে আসতেই হবে, স্টেট বোর্ড আর চলবে না। আর যদি স্টেট বোর্ডে চলে সেটাও কিন্তু অবশ্যই ইংলিশ মিডিয়াম হতে হবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। স্যার Okay, sir. আর কারোর কিছু প্রশ্ন থাকলে বা জানার থাকলে আপনারা অনুগ্রহ করে সেটা জিজ্ঞাসা করতে পারেন স্যারকে। নচেত আমরা আমাদের যে আজকের এই পর্ব সেটা শেষের দিকে এগিয়ে নিয়ে যাব। প্রণয়বাবু, হ্যাঁ, প্রণয় বাবু প্লিজ। স্যার আমি একটা কথা বলছিলাম। আপনার প্রথমত আপনার যিনি আপনি যে বক্তৃতা দিলেন খুবই তথ্য সমৃদ্ধ স্যার, ধন্যবাদ আপনাকে। তা আমি স্যার একটা প্রশ্ন করছিলাম, ধরুন মাদার টাঙ্কের মাধ্যমে যদি আমরা পড়াশোনা করি তাহলে আমাদের পড়াশোনাটা অনেকটা ইজি হয়, কিন্তু ট্রাইবালদের ক্ষেত্রে যেটা মেন প্রধান সমস্যা, ধরুন ওদের বাড়িতে এক ধরনের ল্যাঙ্গুয়েজে কথা বলে, মূলত সাঁওতালরা ধরুন বাড়িতে মানে সাঁওতালি ভাষায় কথা বলে, অল্প কিছু অল্প কিছু স্ক্রিপ্ট, তা সাঁওতালি ভাষায় কথা বলে, কিন্তু বাড়িতে ধরুন বাইরে বেরোলো যখন বাজারে তখন দেখবেন বাংলা, আবার যখন স্কুলে যাচ্ছে তখন ইংরাজিতে, এবং ক্লাস 6 আপনি এই কথাটা খুব সুন্দরভাবে পয়েন্ট আউট করলেন স্যার। এবং আমি এই একলব্য নিয়ে কিছু কাজ করেছি, ওই জন্য আমি এই সমস্যাটা সম্পর্কে বুঝতে পারলাম। তা এটা সম্পর্কে আপনার মত কি, যে এই ল্যাঙ্গুয়েজটা কি হওয়া উচিত? মানে তারা তো মাদার টাং পাচ্ছেই না, প্রথমত তাদের যে মানে জেনারেশন সেটা ফার্স্ট জেনারেশন লার্নার, মানে বাড়িতে যে তারা কোনো হেল্প সাধারণত পায় না, এবং 6 থেকে পড়ছে। আরেকটা বিষয় হচ্ছে স্যার, আপনি স্কুলে পড়িয়েছেন যেহেতু, আপনার কোন কোন সমস্যাগুলো মনে হয়েছে যেটা স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা মনে হয়েছে ওটা সলভ করা প্রয়োজন? আমি তো প্রথমেই বললাম সেক্ষেত্রে পলিসি মেকিং এর ক্ষেত্রে তো সমস্যা রয়েছে ফার্স্ট। আর অবশ্যই স্কুলের কে আপনাকে স্কুল ডিপার্টমেন্টের সঙ্গে নিয়োগ করতে যুক্ত করতে হবে, যেহেতু এটা ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, তার সঙ্গে স্কুল ডিপার্টমেন্টের কোনো লিঙ্ক নেই। স্কুল ডিপার্টমেন্টের এক ধরনের নিয়ম কানুন, তাকে ফলো করতে গিয়ে আবার ট্রাইবাল ডেভেলপমেন্টের আরেক নিয়ম কানুন, দুটোকে একসঙ্গে মার্চ করতে গিয়ে সমস্যা হচ্ছে। এবং মেন সমস্যা স্টাফ সমস্যা। একটা স্কুলের ওয়েস্ট বেঙ্গলে যতগুলো একলব্য স্কুল আছে সেই স্কুলের ম্যাক্সিমামের ক্ষেত্রে দেখবেন আপনি পিএসসি রিক্রুটমেন্ট টিচার মানে ভ্যাকেন্সি হয়ে আছে প্রায় 14খানা করে পোস্ট, 14, সেখানে আছে 2 জন বা 1 জন। আর কন্ট্রাকচুয়াল টিচার যেটা বাই লস বলছে সেখানে দরকার থাকার কথা 18 জন আছে। যারা আগে ছিল তারা নিয়োগ হয়ে এখন হয়তো এখনো আছে, তখন বেরিয়ে গেছে, হয়তো 8 জন 10 জন রয়েছে। টিচার সমস্যার বড় সমস্যা ক্ষেত্রে দেখা গিয়েছে। এবং
স্টুডেন্টদেরকে স্কুলে রেখে পড়ানো এবং ওরা ফার্স্ট জেনারেশন বাচ্চা, নিজেদের ওদের কাউন্সিলিংটা খুব দরকার। উইদাউট কাউন্সিলিং এদেরকে কিন্তু রাখা সম্ভব হচ্ছিল না। ধরুন স্কুলে এসছে, আছে, স্কুল থেকে চলে গেল, পালিয়ে গেল পাঁচিল ডিঙিয়ে। কোথায় গেছে না, ওদের একটা থাকে না কিছু কি বলবো ওটা, নেশা থাকে যে আমি ওই হাঁড়িয়া খাবো বা একটু এটা খেয়ে নেবো। আপনাকে চোখের আড়ালে ওরা বেরিয়েছে কখন পাঁচিল ডিঙিয়ে, আমি খুঁজে পাবেন না। সেক্ষেত্রে ওদেরকে ট্যাকেল করাটা একটা বড় সমস্যা। এবার সেক্ষেত্রে ওদের কাউন্সিলিং করে বুঝিয়ে, যেমন আমরা একটা মানে ঘটনা বলছি, এটা বাচ্চা চলে যায় পাঁচিল ডিঙিয়ে, তাকে ডেকে নিয়ে এসেছি, ডেকে নিয়ে এসে তাকে বললাম তুই কেন চলে গেছিলি? না স্যার আমি গেছিলাম ওখানে একটু স্যার খেয়ে নিয়েছি, আমার একটু খিদে পাচ্ছিল, মানে যেহেতু ওটা ওদের বাচ্চাটাতে খাচ্ছে ওরা। তো আমি করলাম কি, ওর গার্জেনকে ডাকলাম পরের দিন, নেক্সট যে আমার যে কেয়ারটেকার বা মেট্রন ছিল ওদেরকে বললাম গার্জেনকে ডেকে নিয়ে আসছো। গার্জেন এসছে, ও গার্জেনের একই অবস্থা, উনিও খেয়ে এসছে। তো আমি করলাম কি ওদেরকে, ওই বাচ্চাটাকে, কারণ অ্যাকচুয়ালি ওরা তো এখানে এসছে খাবার জন্য, মানে এদের যে মোটোটাতে যা দেখলাম একলব্য স্কুলের ক্ষেত্রে বাচ্চাগুলোর পড়াশোনার তুলনায় ওরা থাকবে এবং খাবে এখানে। কারণ যেহেতু বাড়িতে খাবার দেওয়া ঠিকঠাক পায় না এরা, কারণ এদের এখানে যে খাবারটা দেওয়া হয় সকাল থেকে রাত পর্যন্ত পুরোপুরি মানে একটা ভালো রকম খাবার, মানে আপনার মর্নিং এ চা, তারপরে আপনার 9টায় ভাত, দুপুরে আবার খাবার, সন্ধ্যায় খাবার, সন্ধ্যা টিফিন, রাত্রে খাবার। আমি করলাম কি, ওকে 1 মাস বাড়ি পাঠিয়ে দিলাম বাচ্চাটাকে। ওই যে বাচ্চাটাকে এক মাস বাড়ি পাঠিয়ে দিলাম, হোস্টেল সব বাচ্চা বুঝে গেল যদি পালিয়ে যাই আমরা পাঁচিল ডিঙিয়ে বা কিছু বদমাইশি করি, স্যার কিন্তু আমাদেরকে বাড়ি পাঠিয়ে দেবে। তাহলে ওই যে 1 মাস বাড়ি চলে যাচ্ছে, বাচ্চা বাড়িতে কিন্তু কি আর খেতে পাচ্ছে ঠিকঠাক মতো, সে কিন্তু আর বাচ্চা 2 নম্বরই কাজ, মানে ওই উল্টো পাল্টা কোনো কাজ কোনো কিছু করছে না। পুরো হোস্টেল ঠান্ডা হয়ে গেল। যদি আমরা কোনো সমস্যা করি সেক্ষেত্রে স্যার কিন্তু আমাকে বাড়ি পাঠিয়ে দেবে বা টিসি দিয়ে দেবে 2 মাসের জন্য বা 3 মাসের জন্য বাড়ি পাঠিয়ে দেবে। এইভাবে আমরা ট্যাকেল করেছিলাম। এবং বড় সমস্যা হচ্ছে, ফার্স্ট সমস্যা যেটা বললাম, ল্যাক অফ টিচার আর ল্যাক অফ পলিসি। পলিসি মেকিং এর অনেক সমস্যা রয়েছে, এবং অবশ্যই আপনাকে স্কুল ডিপার্টমেন্টের সঙ্গে এবং যারা স্কুল বুঝে, মানে ডিপার্টমেন্টটা বুঝে, এডুকেশনটা বুঝে, সেই সব লোককে আপনার রাখতে হবে। কিন্তু আপনার কমিটিতে, আমার কমিটিতে কে আছে? ডিএম আছে। আপনি একটা মিটিং করবেন বা কোনো স্কুলের কোনো দরকার কিছু একটা ফান্ডিং এর জন্য, বা স্কুলে করতে হবে কিছু একটা কাজকর্ম, ডিএম এর ডেট পায় মুশকিল একটা মিটিং করার জন্য। ডিএম, এসডিও, কারা আছে? ডিএম আছে, পিও আছে, এসডিও, বিডিও, যারা পুরোপুরি মানে টাইম বের করে আপনাকে টাইম দেবে স্কুলের সম্পর্কে, সেটা খুবই মানে কি বলবো, ভাগ্যের ব্যাপার। হয়তো আমি 3 মাস পরে ডেট পাচ্ছেন একটা স্কুলে মিটিং করার জন্য, আমার কোনো সমস্যা হয়ে গেছে, তখন সেক্ষেত্রে আপনি মিটিং করতে পারছেন না, আপনাকে সে ফেস করতে হচ্ছে জায়গাতে চেয়ারে বসে, এবং সেখানে সেটা কি ডিসিশন নেবেন আমি খুঁজে পাচ্ছেন না, ঠিক নেবো না ভুল নেবো, এটা করলে ঠিক হবে না এটা করলে ভুল হবে, তা আপনি করতে পারছেন না। তো এক্ষেত্রে অবশ্যই দরকার একটা সেন্ট্রাল বডি, যাকে আপনি অতি সহজে আপনি কাছে পাবেন, যে কোনো সময় যে কোনো অবস্থায় আপনি ডিসিশন নেবার জন্য। ওই বডিটাকে আরো বেশি অ্যাক্টিভ করতে হবে এবং কমনলি আপনাকে চালিত করতে হবে। পুরুলিয়ার জন্য এক নিয়ম, বাঁকুড়ার জন্য এক নিয়ম, বর্ধমানের জন্য এক নিয়ম, তা করলে হবে না। এটা কেন হয়েছে না, ও একটু বললাম অ্যাকর্ডিং টু পিও, পিও ইজ এ সেক্রেটারি, উনি যা বলবেন সেটা শেষ কথা, নিয়ম যা আছে তা আছে, পিও কোথায় স্কুল চলবে, যেহেতু উনি সেক্রেটারি। সেক্ষেত্রে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ওই 7টা বা 8টা স্কুল নিয়ে যদি একটা বডি গঠন করতে হয়, হয়তো সেক্ষেত্রে আরো ভালোভাবে স্কুল চালানো যেত বা চালানো যাবে। এটা কমনলি বডি করতে হবে, যাকে আমরা বলবো স্টেট কমিটি। সেক্ষেত্রে একটা পার্ট থাক, মানে 5 জন থাক আপনার ডেভেলপমেন্টের কোনো অ্যাডমিনিস্ট্রেটরের লোক, আর 5 জন থাক এডুকেশনিস্ট, যারা আপনাকে সাহায্য করবে বা সাজেশন দেবে স্কুল চালনা করবার জন্য। সেক্ষেত্রে হয়তো আরো ইজি হবে সেক্ষেত্রে চালানো, স্কুল চালানো। এটা আমার মনে হয়েছে। ওকে স্যার। থ্যাংক ইউ সো মাচ স্যার। প্রণয় বাবু আপনাকেও অশেষ ধন্যবাদ, সুশোভন বাবুকেও ধন্যবাদ এবং অতনু বাবুকেও ধন্যবাদ। ডক্টর অরুণ মাইতি স্যার আছেন, আহ, মানে আপনার কোনো যদি ভিউ থাকে এই প্রসঙ্গে আপনি শেয়ার করতে পারেন। অরুণ বাবু হচ্ছে স্যার, আমার হ্যাঁ, বন্ধু হ্যালো। সমতুল্য। স্যারকে, অরুণ বাবুকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। না, আমি বেসিক্যালি অরুণ এই স্যার, নিরঞ্জন বাবু আছেন বলেই মানে শুনেই আমি জয়েন করলাম। হ্যাঁ, কারণ একলব্য তো সচরাচর আমাদের খুব একটা বেশি জানা নেই। তো ওনার যেহেতু দীর্ঘ
এখানে একটা অভিজ্ঞতা আছে, তো সেই জন্যই আমি মানে জানার জন্যই আজকে জয়েনিং করেছিলাম। তো খুব ভালো লাগলো নিরঞ্জন বাবুর এই সম্পর্কিত বিষয়টি। এবং ওই এখানে উদয়ন স্যার আছেন, আর আমার পরিচিত উজ্জ্বল বাবু আছেন। তো এত ভালো একটা প্রোগ্রাম করার জন্য খুবই মানে আমার ভালো লাগছে, ব্যক্তিগত তো কেটে মতামত কেটে এটাই। যাচ্ছে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। হুম, থ্যাংক ইউ। আজকের মুখ্য আলোচক ডক্টর নিরঞ্জন মাইতি স্যারকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আশা করছি আর হয়তো প্রশ্ন সেভাবে নেই। আমরা ইতিমধ্যেই বেশ 6-7খানা প্রশ্ন নিয়ে একটা আলোচনা হলো। আমি আহ, আজকের এই পর্বটা যখন প্ল্যান হচ্ছিল নিরঞ্জন বাবুর সঙ্গে, যখন ওনার সঙ্গে কথা বলছিলাম যে কোন বিষয় নিয়ে আলোচনা করা যায়, তো সেই সময়ই ওনার সঙ্গে একটা আলাপচারিতা হচ্ছিল এই একলব্য প্রসঙ্গে। এবং সেখানেও আমাদের এই কথোপকথনে উঠে এসেছিল যে কোথাও একটা ডিলিঙ্কিং মানে দেখা যাচ্ছে, ডিলিঙ্কিংটা যেন প্রকট হয়ে উঠছে। উনি বারবার সেটাই বলতে চেয়েছেন যে আহ, আমাদের যে এডুকেশন ডিপার্টমেন্ট, সেই এডুকেশন ডিপার্টমেন্টের সঙ্গে একটা ডিলিঙ্ক তো, মানে ডিলিঙ্কিং তো দেখা যাচ্ছেই। এবং একই সঙ্গে এই টোটাল যে ম্যানেজমেন্ট কমিটি এই স্কুলগুলোর, সেখানে কোনো এডুকেশনিস্ট সেভাবে নেই, চোখে পড়ছে না। সবই যারা রয়েছে তারা সবই অ্যাডমিনিস্ট্রেটিভ হেড, এবং সেই অ্যাডমিনিস্ট্রেটিভ হেডদের এই স্কুল মানে এডুকেশনের ক্ষেত্রে তাদের মাথা ঘামানোর সময় প্রায় থাকে না বললেই চলে, যেগুলো আলোচনার মধ্যে প্রায়শই উঠে এসেছে। এবং সব থেকে বড় কথা হলো যে আহ, মানে ট্রাইবাল ডেভেলপমেন্টের জন্য যে স্কুলগুলো স্পেশালি রান করছে, সেগুলো একেবারে ক্লাস 6 থেকে মানে চালু হচ্ছে, 6 থেকে তার পঠন পাঠন শুরু হচ্ছে। এই জায়গাটাতে আমারও একটা, মানে আমিও নিরঞ্জন বাবুর সঙ্গে সহমত। এবং এটা কথা হয়েছিল আমাদের যে এটা একেবারে। স্যার একটা আমি স্যার একটা হ্যাঁ, বলুন বলুন স্যার। স্যার একটা মানে কথা বলতে ভুলে গেছি, একটা হ্যাঁ, জাস্ট হ্যাঁ, অড যোগ করার জন্য। ওই একই ডিপার্টমেন্টের একটা আছে স্কুল, দেখবেন আপনারা, দেখবেন রঘুনাথ মুর্মু স্কুল, রঘুনাথ মুর্মু। হ্যাঁ স্যার, এটা হ্যাঁ, কিন্তু ওই হ্যাঁ, হ্যাঁ, বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্টে চলছে, হ্যাঁ, রঘুনাথ মুর্মু। হ্যাঁ। ওই স্কুলটা কিন্তু আবার ক্লাস 1 থেকে, আচ্ছা, একই ডিপার্টমেন্টের, যেটা আমাদের স্টেট গভর্নমেন্ট চালাচ্ছে, ট্রাইবাল ডেভেলপমেন্টারি, আপনার ওই রঘুনাথ মুর্মু, ওটা কিন্তু আবার ক্লাস 1 থেকে, একই ডিপার্টমেন্ট আন্ডারে চলছে। দুটো দুরকম হয়ে যাচ্ছে আর কি। একদম একদম একলব্যর এক সেন্ট্রাল গভর্নমেন্টের এক নিয়ে চলছে, একদম। আর রঘুনাথ মুর্মু চলছে আবার ক্লাস 1 থেকে। এবং আমার কাছে যতদূর খবর আছে, যে ওই রঘুনাথ মুর্মু নামাঙ্কিত যে স্কুলগুলো, সেগুলো মানে আমি যতদূর জানতে পেরেছি, তাতে সাকসেসফুলি রান করছে আর কি স্কুলগুলো। যাই হোক, একটা দীর্ঘ আলোচনা হলো আজকের এই রবিবাসরীয় বিকেলে। আমরা অত্যন্ত সমৃদ্ধ হলাম, অত্যন্ত তথ্য সমৃদ্ধপূর্ণ আলোচনা। আহ, খুবই মানে আমাদের বৈঠকি তোমায় আমায় মিলে উদ্যোগের উদ্দেশ্যই তাই, যে অজানাকে জানা, এবং আহ, মানে জানার কোনো শেষ নেই, এই মোটো নিয়েই আমরা এগিয়ে চলেছি। এবং সেই অজানাকে জানার উদ্দেশ্যে পাড়ি দেওয়ার জন্যই আমরা মানে ক্রমশ একটা স্পেসিফিক ডিসিপ্লিন থেকে মাল্টি ডিসিপ্লিনারি বা ট্রান্স ডিসিপ্লিনারি এই অ্যাপ্রোচগুলোকে আমরা ধীরে ধীরে বৈঠকি তোমায় আমায় মিলে উদ্যোগের মধ্যেও ইন্ট্রোডিউস করছি। এবং সেরকমই একটা বিষয় আজকেও যোগ হলো, যদিও এটা এডুকেশন সিস্টেমের মধ্যেই রয়েছে, একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল। যাই হোক, ওনাকে অশেষ ধন্যবাদ, এবং বৈঠকি এই আজকের এই পর্বে উপস্থিত সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আহ্বান জানাবো বৈঠকি তোমায় আমায় মিলে উদ্যোগের উপদেষ্টা ডক্টর উদয়ন মণ্ডল মহোদয়, যিনি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক, আহ,
আজকের এই পর্বের ধন্যবাদ জ্ঞাপন পর্যায় উপস্থাপনার জন্য স্যারকে আমি আহ্বান জানাচ্ছি। স্যার। থ্যাংক ইউ উজ্জ্বল। আহ, বেশ ভালো একটা আলোচনা হলো, এবং খুব আমাদের এতদিনের বৈঠকিতে এই একটা বিষয় একটু প্রায় আনটাচ বা আনডিসকাস একটা জায়গা নিয়েছিল। আজকে উনি এই জায়গাটা বেশ ভালো করে একটু বললেন, কিন্তু এটা খুবই আমাদের একদম চোখের সামনেই বিষয়টা ছিল। আমি আমার একটা পার্সোনাল ইয়েটা শেয়ার করি। আমি বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর বিগত 10-12 বছর কাটিয়েছি বা কাটাচ্ছি এখনো পর্যন্ত। তো এই অঞ্চলে চাকরি বাকরির সূত্রে আমি কিন্তু বেশ কিছু শুধুমাত্র এসটি বা এসসি এদের স্কুল আমি দেখেছি, আমার নজরে এসেছে। আমি বিষয়টা আজকেই প্রথম জানলাম যে একলব্য একটা মডেল এক্সিস্ট করে, এবং একলব্য মডেলের মধ্যেও বা একটা ভারতীয় শিক্ষা বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এরকম একটা প্রকল্প করছে, রান করছে। এটা আমি ভাবতাম আগে যে ব্যাকওয়ার্ড কমিউনিটি বা ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এইটাকে রান করে, এবং তার সাথে সাথে ভারতীয় শিক্ষা ব্যবস্থাটা করে। কিন্তু শুধু এসটিদের জন্য যে স্কুল একদম ফুললি ফাংশনিং হচ্ছে, এবং সেটা এরকম একটা ভাবনা চিন্তার মধ্য দিয়ে, এটি আমি আজকে মোটামুটি আমার একটু নলেজের মধ্যে অ্যাড হলো। তো থ্যাংক ইউ ফ্রম মাই পার্ট টু ডক্টর নিরঞ্জন মাইতি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ মনোবিজ্ঞান, বাণীপুর গভর্নমেন্ট টিচার্স ট্রেনিং কলেজ। তিনি আজকে আমাদের এই বিষয়টা খুব সুন্দর করে আলোচনা করেছেন। আমরা এক প্রকার, আসলে আমাদের বৈঠকের এক মূল মোটো তো এটাই, টু টু হ্যাভ সাম কাইন্ড অফ নলেজ, এবং আমাদের জ্ঞানের পরিধিটা আমি তো নিজেকে মনে করি আমার জ্ঞানের পরিধি খুব ক্ষুদ্র। তো সেই ক্ষুদ্র জ্ঞানের পরিধিটাকে কতটা সমৃদ্ধ করা যায়, বা কতটা নিজেকে আরেকটু শিক্ষিত করা যায়, সেটার একটা মোটো ছিল এই বৈঠকই। আই অ্যাম ওয়ান কাইন্ড অফ লার্নার। তো সেই দিক থেকে লার্নারের পয়েন্ট অফ ভিউ থেকেই আমি বলি, এই জায়গাগুলো আমাদের ভীষণ তৃপ্তি দেয়, আমাদের ভীষণ স্যাটিসফাই করে, যে অজানাগুলোর কোনো বিষয় যখন কেউ একজন নতুন করে জানে, তখন বিষয়গুলো ভেরি ভেরি ইন্টারেস্টিং, ভেরি এনকারেজিং, এবং ভেরি এনরিচিং ওয়ান সেলফ, এরকম একটা জায়গা দখল করে। তো সেই দিক থেকে নিরঞ্জন বাবুকে আমি ধন্যবাদ জানাবো, এবং অন বিহাফ অফ সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজ এবং বানেশ্বর শারদীওয়ালা মহাবিদ্যালয় কলেজের তরফ থেকে আমি অ্যাজ এন অ্যাডভাইজার হিসাবে আমি আপনাকে হার্দিক অভিনন্দন এবং কংগ্রাচুলেট করি আমাদের এই বৈঠকি ফ্যামিলিতে অংশগ্রহণ করার জন্য। এবং আপনাকে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নিতে চাই উইথ ইউর কাইন্ড পারমিশন। ওকে ওকে স্যার, ধন্যবাদ স্যার আপনাকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের বৈঠকি গ্রুপে জয়েন করলেই দেখতে পাবেন প্রায় আমাদের সারা ভারতবর্ষের, পশ্চিমবঙ্গ তো আছেই, ভারতবর্ষ তথা বিদেশেরও অনেক প্রফেসর, স্বনামধন্য প্রফেসর এখানে অ্যাডেড আছে। আমরা আপনাদের সবাইকে পেয়ে ভীষণ আপ্লুত। আর আর একটা বিষয়, আমাদের এটা একটা মাইলস্টোনিং একটা বিষয় হতে চলেছে, সেটা হলো আপনারা যা যা বিষয়গুলো নিয়ে বলেছেন, আপনারা যারা রিসোর্স পার্সন আগেও বলেছেন, তাদের সবাইকে আমি একটা রিকোয়েস্ট করে রাখি এখন থেকেই, যে আমরা একটা বুক ভলিউম বের করব, এবং সেটি কোনো অংশে রামায়ণ মহাভারতের থেকে কম হবে না। ওই রকম একখানা বুক ভলিউম বের করব, এবং আমাদের একটা ম্যাসিভ একটা পরিকল্পনা হতে চলেছে। আপনাদের সবার কাছ থেকে আমরা লেখাগুলো নিয়ে অ্যাসেম্বল করে আমরা একটা বুক ভলিউম বের করব, এবং সেটি আমাদের একটা পরিকল্পনার মধ্যে আছে। তো সেই দিক থেকেও আপনাকে এখন আমরা একটা রিকোয়েস্ট করে রাখছি
আপনি প্লিজ আপনার এই আজকের টপিক নিয়ে একটা যদি লেখনী রেডি করে রাখেন, আমরা ডিউ টাইমে এটাকে চেয়ে নেব, সেটি আমাদের জন্য ভীষণ সৌভাগ্যের হবে। তো এই দুটো বিষয় আমি একটু জানিয়ে রাখলাম আমার তরফ থেকে। আর অতি অবশ্যই পার্টিসিপেন্টদেরকে আমি ধন্যবাদ তো অবশ্যই দেব, তাদেরকেও আমি আমার আন্তরিক অভিনন্দন, ভালোবাসা, স্থানে শ্রদ্ধা জ্ঞাপন করি। কারণ বৈঠকিটি আমাদের জন্য নয়, তাদের জন্য। তাদের কথা ভেবেই আমরা বৈঠকির একটা আইডিয়া মাথায় এসেছিল এবং আমরা এটা সূত্রপাত করেছিলাম। এখানে যারা পার্টিসিপেন্ট থাকে তারা নিরলস অংশগ্রহণ করে এবং তাদের কাছ থেকেও একটা বুদ্ধিদীপ্ত কোশ্চেন আমরা পাই। সেটাই ছিল আমাদের আর একটা ওয়ান অফ আওয়ার অবজেক্টিভ ফ্রম বৈঠকি। তো সেই জিনিসগুলো যে ফুলফিল হচ্ছে, এটি এটিও আমাদের কাছে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ উজ্জ্বল। আর এখানে অরুণ বাবু আছে, তাকেও আমরা ওয়েলকাম করি। অরুণ বাবুকে একটা সময় হ্যাঁ, আমরা আমরা করব, আপনাকে একটা সময় আমরা বলার জন্য আমন্ত্রণ জানাবো। আপনি প্লিজ একটু রেডি হয়ে থাকুন, হ্যাঁ। আচ্ছা স্যার, আচ্ছা। থ্যাংক ইউ ফ্রম মাই সাইড টু এভরিওয়ান। উজ্জ্বল, তোমাকে বলবো তুমি আর ডিলে না করে প্রোগ্রামটা এখানে এন্ড করে দাও, কারণ অনেকক্ষণ সময় হয়ে গেল। ছাত্রছাত্রী না, পার্টিসিপেন্ট, রিসোর্স পার্সন, সবাইকে এবার একটু রেস্ট দাও। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমাদের একটা সুদীর্ঘ আলোচনার পরে, অত্যন্ত তথ্যবহুল আলোচনার পরে আমরা আহ, এখনই ধন্যবাদ জ্ঞাপন পর্যায়টিও উপস্থাপনা হলো। আমরা আর দেরি না করে আমাদের আজকের এই পর্ব শেষ করব, কিন্তু শেষ করার আগে অবশ্যই আমাদের আগামী যে পর্ব রয়েছে সেই আগামী পর্বের ঘোষণা করেই আজকের এই পর্বটি শেষ করব। আমাদের আগামী পর্বে একটা অত্যন্ত মানে এখনকার যে যুব সমাজ, এখনকার যে শিক্ষার্থী সমাজ, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং আগামী পর্বে আমাদের আলোচক হিসেবে থাকছেন কোচবিহার জেলার দিনহাটা কলেজের সম্মাননীয় অধ্যক্ষ ডক্টর আব্দুল আওয়াল মহোদয়, এবং তিনি আলোচনা করবেন আহ, সফলতার সন্ধানে শীর্ষক বিষয়ের ওপরে, অর্থাৎ ওয়ান টাইপ অফ মোটিভেশনাল ক্লাস। এবং সেখানে একজন মানুষকে সফল হতে গেলে তার জন্য কি পরিশ্রম লাগে, তার জন্য কি ত্যাগ স্বীকার করতে হয়, তার জন্য কতটা প্যাশনেট থাকতে হয়, ধৈর্য রাখতে হয়, এই এই সমস্ত পুঙ্খানুপুঙ্খ বিষয় নিয়ে একটা আলোচনা হবে। সফলতার সন্ধানে আলোচক হিসেবে থাকবেন দিনহাটা কলেজের প্রিন্সিপাল ডক্টর আব্দুল আওয়াল স্যার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বৈঠকির সঙ্গে থাকুন। আহ, আবার দেখা হবে আগামী পর্বে আমাদের 26শে মে, ঠিক রবিবার বিকেল যে 3টে, সেই একই সময়ে একই প্ল্যাটফর্মে দেখা হবে। সকলে ভালো থাকুন। আবারও সকলকে যথাযোগ্য শ্রদ্ধা, সম্মান, প্রণাম এবং ভালোবাসা জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকুন, শিক্ষায় থাকুন। ধন্যবাদ।